সাধারণ মানুষ কি সত্যি পাস্ট লাইফ দেখতে পারে বা সবাই কি পাস্ট লাইফ দেখতে পারে? এখানে আমি একটা কথা বলে রাখি, পাস্ট লাইফে যেতে গেলে আমাদের প্রথম হচ্ছে ট্রান্সে নিয়ে যেতে হয়। তো 6 মাস পেশেন্টটা থাকবে কি করে? এবার মাস্টারমশাই বলছে বাড়িতে একটু ঘুরে আসি, বলে ঘুরে আসার নাম করে বাড়ি এসে রেকি করেছে। আমরা প্রত্যেকে কর্মফল ভোগ করি। এই যে হিলিং লাইফে এসছি বা এই যে ঈশ্বরের সাধনা করছি, রেকি সাধনা করছি, এটা আমার সোল কন্ট্যাক্ট ছিল, সোল পারপাস ছিল। সেই জন্য আমি এই লাইফে এসে এগুলো করতে পারছি। মানে সাধারণ যে কোনো মানুষকে আপনি বলবেন করতে চাইবে না। এক্ষেত্রে প্রশ্ন অবশ্যই আসে যে তাহলে কোথাও গিয়ে কি পিএলআর আর রেকিটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত? কিভাবে করবেন ব্যাখ্যা? আমি পাস্ট লাইফ দেখিনি, আর বাচ্চাদের পাস্ট লাইফ দেখা হয় না। আমি একজন রেকি টিচার, আমি অন্যজনকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করছি। আমি যদি নিজের হিলিং নিজে যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে আমারও প্রবলেম আছে ভবিষ্যতে। এমনি আমাদের শাস্ত্রেই বলে 84 লক্ষ কোটি জনি জন্ম নিয়ে তারপরেই হচ্ছে মানব জীবন পায়। রেকি করুন, করে রিপোর্ট দেখিয়ে দিয়ে আসুন এবং ডাক্তারবাবুকে বলুন যে আমি ওষুধ খাচ্ছি না, আমি রেকি হিলিং করছি, আমার T3 T4 TH ঠিক আছে কিনা দেখে নিই। বলা হয় সিন্ধু শাস্ত্র অনুযায়ী যে প্রত্যেকে পুনর্জন্ম আছেন, তাহলে এই কোনো মানুষের প্রথম জন্মটা কিভাবে হয়? আমি রেকি নিয়ে একটা ছোট্ট ঘটনা বলছি। একটা বাচ্চা মেয়ে জন্মগত হচ্ছে, তার কার্বন ডাইঅক্সাইডটা শরীর থেকে ঠিকঠাক মতো বেরোতো না। একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। ওর বাবাকে বললাম যে আজকে সুখবর, তুমি কিছু একটা পেতে পারো। ডাক্তার এলো, এসে ওকে চেক করলো, দেখে ডাক্তার মুখের দিকে তাকিয়ে হাসছে, হেসে বলছে তোমার মেয়ে তো অনেকটা রিকভারি করেছে, তুমি এক কাজ করো, ওকে কালকে ছুটি দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাও। জীবনে প্রথমবার এমন একটা জায়গায় ঘুরতে গেলে সেখানে গিয়ে মনে হলো না এই জায়গাটাতেও আমি আগেও বহুবার এসেছি। হঠাৎ কোনো এক লোকের সাথে পরিচয় হলো জীবনে প্রথমবার, তখন মনে হলো না এই লোকটাকে তো আমি বহু বছর ধরে চিনি। কিংবা এমন কোনো স্বপ্ন দেখলেন যে স্বপ্ন এতটাই তীব্রতা, ঘুম ভাঙার পর আপনার মনে হলো এই স্বপ্নটা আমি যেন এর আগেও বহুবার এই এই একই স্বপ্নটা বারবার দেখেছি। এই স্বপ্নটা যেন আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। আচ্ছা, আপনার কি কোনো বিষয়ে কোনো ভয় রয়েছে, মানে অকারণ ভয়? ধরুন উচ্চতা থেকে ভয়, জলের থেকে ভয়, কুকুর বিড়ালের থেকে ভয়, কিংবা টিকটিকি থেকে ভয়। আচ্ছা, এই সব ভয়ের পিছনে কি সত্যি আমাদের আগের জন্মের স্মৃতি দায়ী, নাকি আমাদের এটা একটা শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল বলা চলে? এ বিষয় নিয়ে হাজারো প্রশ্ন আসে এবং এই প্রশ্নের সমাধান করতে গিয়েই যে বিষয়টি উঠে আসে তার নাম পিএলআর, অর্থাৎ পাস্ট লাইফ রিগ্রেশন। পাশাপাশি উঠে আসে আরও একটি বিষয় যার নাম রেকি। নমস্কার, আমি দেবাঞ্জন রয়েছি আপনাদের সঙ্গে আইউটনেস পডকাস্টে। আপনাদের সকলকে স্বাগত। আজ এমন একজন মানুষ আমাদের স্টুডিওতে যিনি রেকি হিলার, রেকি মাস্টার। আমাদের সঙ্গে আজ এই সমস্ত বিষয় আলোচনা করতে মোহন চাঁদ ব্যাপারী। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। থ্যাংক ইউ। এটা খুব ইন্টারেস্টিং বিষয়, এই মুহূর্তে বহু চর্চিত বিষয়। সাধারণ মানুষ কি সত্যি পাস্ট লাইফ দেখতে পারে বা সবাই কি পাস্ট লাইফ দেখতে পারে বা আদৌ কি সম্ভব? এখানে আমি একটা কথা বলে রাখি, পাস্ট লাইফ সবাই দেখতে পারে না। কারণ পাস্ট লাইফে যেতে গেলে আমাদের প্রথম হচ্ছে ট্রান্সে নিয়ে যেতে হয়। ঠিক আছে, আমাদের মনের যে 3টে স্তর আছে, একটা হচ্ছে কনসাস মাইন্ড, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল মাইন্ড, আরেকটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডকে আমাকে বলা হয় যে কম্পিউটারের হার্ড ডিস্কের মতো। ঠিক আছে, আমরা আমাদের লাইফে যা কিছু করি না কেন, মানে যতই কর্ম করি না কেন, সেটা পজিটিভ কর্ম হোক বা নেগেটিভ কর্ম হোক, সব কিছু স্টোর হয়ে হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। আচ্ছা, এবারে আপনাকে যখন আমি ট্রান্সে নিয়ে যাব, সেটা একটা বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে ট্রান্সে নিয়ে গেলে আপনি নিজেই নিজের পাস্ট লাইফ, ওই আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্সেস করে আপনি নিজেই নিজের পাস্ট লাইফ আপনি দেখতে পারবেন। এটা সম্ভব। এবং শুধু পাস্ট লাইফ না, আপনার জীবনে মানে ফিউচার লাইফও আপনি দেখতে পারবেন। আপনার সন্তানের কেরিয়ার বা আপনার মৃত্যু কবে, সেগুলো পর্যন্ত মানে এতটাই ভালোভাবে দেখা যায়। কিন্তু গুরুর নির্দেশ আছে, যেহেতু মৃত্যুটা যদি দেখানো হয়, যদি ধরুন এটা 2026, তা আপনাকে ফিউচার লাইফ 2030 পর্যন্ত নিয়ে গেলাম, কোনো একটা অঘটন থাকলো, সেখানে কিন্তু আপনার এখন কিন্তু আর থাকতে ভালো লাগবে না, মানে তখন কিন্তু টেনশনে পড়ে যাবেন। ঠিক আছে, কিন্তু সেটা জেনে গেলেও তো আমি সেখান থেকে বাঁচার একটা উপায় হয়তো পেয়ে গেলেও যেতে পারবেন। কিন্তু নিয়তি যদি আপনার ডেট যদি ওই পর্যন্ত থাকে, ওই টাইমে কিন্তু আপনাকে চলে যেতে হবে, লিভ করতে হবে।
বুঝতে পারলে? কিন্তু অ্যাক্সিডেন্টাল বা কোনো ফাঁড়া যদি থেকে থাকে সেটা আপনি হিলিং করতে পারবেন, হিলিং করে সেই ফাঁড়াটাকে আপনি কাটিয়ে ফেলতে পারবেন। পিএলআর এর শুরুটা কোথায় অ্যাকচুয়ালি? এই হঠাৎ করে এই টার্মটা এত জনপ্রিয় হচ্ছে, এটা তো কেউ, এই পদ্ধতিটা কেউ না কেউ তো আবিষ্কার করেছে। যদি একটু ডক্টর ইয়েন স্টিভেনসন বলে এক ভদ্রলোক আছে আমেরিকান, যিনি প্রায় 40 বছর ধরে এই পিএলআর নিয়ে গবেষণা করেছেন। আচ্ছা, পিএলআর নিয়ে গবেষণা করেছেন এবং প্রায় 3,000 মানে 3,000 জন শিশুর উপরে বা বয়স্ক মানুষের উপরে টোটাল 40 বছরে উনি পরখ করে মানে পিএলআর করে করে দেখেছেন এবং সেইগুলো নিয়ে অনেক গবেষণা পত্র বই টইও উনি বের করে দিয়ে গেছেন, আচ্ছা, মানে যেগুলো বৈজ্ঞানিকভাবে মানে ভিত্তিযুক্ত আর কি, আচ্ছা। মানে অস্বীকার করার কোনো জায়গায় নেই। পিএলআর দেখেছে, এমনকি আপনি এর কথা ভাবুন না, আমাদের শান্তি দেবী, আমাদের শান্তি দেবী উনি যখন 6 বছর বয়স, 6 বছর বয়সে তো সাধারণত একটা ছোট্ট মেয়ে, সে তো বুঝতে পারে না কি প্রেগনেন্সি, কি ছেলে, কি হাজব্যান্ড, কিছুই বুঝতে পারে না। সে তার গত লাইফের প্রেগনেন্সি টাইমে ডেলিভারির সময় সে যে মৃত্যু হয়েছিল, সে বলছে যে আমার এই মাটির বাড়ি, এই বাড়িটা আমার নয়, আমার বাড়ি অমুক জায়গায়, আমার এখনো পর্যন্ত আমার হাজব্যান্ড বেঁচে আছেন, আমার 3টে ছেলে মেয়ে, কি করে সম্ভব এগুলো, তাই না? আমাদের গান্ধীজি পর্যন্ত সেই বাচ্চাকে দেখতে এসেছিল এবং সারা বিশ্বের এই ঘটনাটা যখন ঘটেছিল, সারা বিশ্বের সমস্ত যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে প্রত্যেকে এসেছিল, এসে দেখেছেন যে আগেকার জন্মের স্মৃতি নিয়ে এই জন্মেও এসেছে। এখনো পর্যন্ত যিনি বেঁচে আছেন আরেকজন, টিটু টিটু সিং মনে হচ্ছে, ওনার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে কোনো একটা জায়গায়, উনি ওখানকার লখনৌ বিশ্ববিদ্যালয়ে আবার প্রফেসর, ঠিক আছে। ওনার পাস্ট লাইফে উনি খুন হয়েছিলেন, ওনার একজন বেস্ট ফ্রেন্ড, এটা উনি দেখতে পাচ্ছেন। উনি যখন এই লাইফে, এখনো উনি বেঁচে আছেন, ঠিক আছে, এই লাইফে যখন ওনার 10-12 বছর বয়স হয়, তখন আস্তে 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 না উনি বলতে থাকেন যে এই বাড়িটা আমার নয়, এখানে কেন আমাকে রেখেছো, আমার বাড়ি অমুক জায়গায়, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার 3টে ছেলে মেয়ে আছে, আমাকে খুন করা হয়েছিল, আমার কপালে খুন করেছিল এবং সেই বার্থ মার্ক নিয়েও জন্ম নিয়েছে এই লাইফে, এবং কে কে খুন করেছিল তাদের নামও বলে দিয়েছিল। এবং ভারতবর্ষের ইতিহাসে এটাই প্রথম টিটু সিংয়ের, মানে টিটু সিং এই জীবনে এসে ওর প্রিভিয়াস লাইফে মানে পাস্ট লাইফের খুনিদেরও ধরিয়ে দিয়েছিল, ও তাদের নাম বলে দিয়েছিল এবং তারা এখনো জেল খাটছে। এবং তারা স্বীকারও করেছেন। হ্যাঁ, তারা স্বীকার করে নিয়েছে, পরবর্তী ক্ষেত্রে তারা স্বীকার করে নিয়ে, ওর একজন বেস্ট ফ্রেন্ড যে ব্যবসা ক্ষেত্রে মানে প্রবলেমের জন্য ওকে খুন করে দিয়েছিল, সে একজনের সহযোগী নিয়ে গুলি করে খুন করে দিয়েছিল এবং সেই খুনের কোনো কিনারা খুঁজতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে এর পুনর্জন্ম নিয়ে সেই খুনিদের যখন বলেছিল, পুলিশ যখন ইনভেস্টিগেশন করে, তখন তারা স্বীকার করে নিয়েছে এবং আমাদের যে আগ্রা আদালত ওকে দোষী সাব্যস্ত করে দিয়েছে, শাস্তি দিয়েছে, যাবজ্জীবন শাস্তি দিয়েছে। তো এইগুলো কিভাবে তুমি করবে, কানেক্ট করবে? তাহলে তো পাস্ট লাইফ বলে কিছু না কিছু একটা আছে, তাই না? আমাদের যে সূক্ষ্ম বডি সাধারণত আমাদের প্রায় 2,500 বছর মানে ইয়ে মানে কি বলে মানে থাকে আর কি, হ্যাঁ, জীবনকাল তার। হ্যাঁ। এবার এই 2,500 বছরের মধ্যে সে অনেক কিছু অনেক জীবন লাভ করতে পারে, মানব জীবন লাভ করতে পারে, জলজ প্রাণী হিসাবে আসতে পারে, উদ্ভিদ জীবন হয়ে আসতে পারে, যে কোনো কিছু হয়ে আসতে পারে, ঠিক আছে। তো সেই 2,500 বছরে যে ওর সময়কাল, এই সময়কালে পুরো স্মৃতিটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়। তাহলে আমাদের বলা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী যে প্রত্যেকে পুনর্জন্ম আছেন। শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে তোমরা সবাই আমার সন্তান, আমার থেকে তোমাদের উৎপত্তি। তাহলে এই কোনো মানুষের প্রথম জন্মটা কিভাবে হয় তাহলে? মানে প্রথম জন্ম কি কোনোদিন এরকম হয় যে প্রথম জন্মই মানব জন্ম হয়েছে? এটা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে আমি বলতে পারবো না। আচ্ছা, বেশ, ঠিক আছে। বেশ। তো প্রথম কিভাবে জন্ম হয়েছিল, আপনি যদি শ্রীকৃষ্ণের কথা বলেন, শ্রীকৃষ্ণেরও কিন্তু পরবর্তী ক্ষেত্রে উনি ওনার কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের নদিয়া নিমাই হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তার আগে রামচন্দ্র, তার আগে নারায়ণ হিসাবে, তাই তো। তো ওনারও মৃত্যু হয়েছিল, মানে ভগবানেরও কিন্তু এই দেহের মৃত্যু হয়েছিল, ঠিক আছে। তা সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ, তো আমাদের তো হবেই। আপনি রেকি করছেন, আপনি কাজ করছেন এই বিষয় নিয়ে, পিএলআর নিয়ে কাজ করছেন, এমন কোনো বিষয় যেটা
আপনার ব্যক্তিগত জীবনে একদম নাড়িয়ে দিয়েছে যে এটা কি সম্ভব, এটা কি হতে পারে? আমি রেকি নিয়ে একটা ছোট্ট ঘটনা বলছি। জাস্ট এই কিছুদিন আগে, মাসখানেক আগে, মে মাসের 4 তারিখে, আমি তোমার মনে হচ্ছে ফোনে বলেছিলাম, একটা বাচ্চা মেয়ে, 6 মাস বয়স, এখন 7 মাস হয়ে গেছে, জন্মগত হচ্ছে তার কার্বন ডাইঅক্সাইডটা শরীর থেকে ঠিকঠাক মতো বেরোতো না। আচ্ছা। অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা বেরোতো না, কার্বন ডাইঅক্সাইড আবার পুনরায় ওই অক্সিজেন যুক্ত রক্তের সঙ্গে ওর মিশে যেত। আচ্ছা। ডেঞ্জার কেস এটা। এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। ঠিক আছে, এবারে অপারেশন করতে গেলে মিনিমাম 6 মাস বয়স হতে হবে, একটা 5-6 কেজি ওজন হতে হবে, সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। এবার 6 মাস পেশেন্টটা থাকবে কি করে, তাই না? ন্যাচারালি ওর কার্বন ডাইঅক্সাইড পরিমাণ ভিতরে যেহেতু থেকে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা ভিতরে থেকে যাচ্ছে, সেই জন্য কি হচ্ছে, ওর শরীরে অন্যান্য অর্গানগুলো আস্তে আস্তে এফেক্ট শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা। হসপিটালে ভর্তি ছিল, প্রায় 1-1.5 মাস ভর্তি ছিল। বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে ওর দুটো লাংসে ইনফেকশন হয়ে গেছিলো, নিউমোনিয়া টাইপের হয়ে গেছিলো। আমাদের পার্ক সার্কাসের একটা মানে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেখানে ডাক্তার প্রথমে মেডিসিন দিয়েছিল, দেওয়ার পরে ওর ঠিকঠাক হচ্ছিল না। তখন ডাক্তার বলল যে যা মেডিসিন দেওয়ার হয়ে গেছে, এরপরে আমি আর এই মেডিসিন দিতে পারছি না, যেহেতু হার্টের মানে সিরিয়াস কন্ডিশন, এর অপারেশনই একমাত্র পথ, অপারেশন যত তাড়াতাড়ি সম্ভব করে নাও। এটা তোমার মার্চের 22 তারিখে ওকে ভর্তি করানো হয়েছিল, তো 25 তারিখ পর্যন্ত ওরা কোনো মেডিসিন দেয়নি। আচ্ছা। ওর শুধু অক্সিজেন দিয়ে রেখে দিয়েছিল, কিন্তু ওর যে অক্সিজেন যে লেভেলটা, অক্সিজেন স্যাচুরেশনটা, সেটা 47, 46, 50, মানে 60, এইরকম এর মধ্যেই ঘোরাফেরা করছে, উপরে উঠছে না, যেটা কিন্তু বহুত ডেঞ্জার, মারাত্মক ডেঞ্জার। ডাক্তারও চিন্তা পড়ে গেছে, মেডিসিন দিচ্ছে না। ডাক্তার বলছে, পেশেন্ট পার্টি বলছে, ডাক্তার কন্ডিশন কি হবে? অপারেশন ডেট এপ্রিলের 1 তারিখে। আমাদের এই মমিনপুরে একটা নামকরা হার্টের হসপিটালে, মানে নার্সিংহোমে। এবারে এদিকে পেশেন্ট যদি ঠিক না হয়, 1 তারিখে অপারেশন করতে পারবে না। তো তখন ডাক্তারবাবু বলল যে ওকে এখনো মিনিমাম 15-20 দিন লাগবে এইটা ঠিক হতে। 15 থেকে 20 দিন। আমার কিন্তু রেকর্ড আছে, ওর বাবা আমাকে ইন্টারভিউ দিয়েছে। আচ্ছা। ঠিক আছে, তো 15 থেকে 20 দিন লাগবে। তো এবারে 25 তারিখ আরও কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। বেশ। ডাক্তারকে বলছে যে ডাক্তারবাবু কি হচ্ছেটা কি, মানে এর কি ডেভেলপ হবে? ডাক্তারবাবু বলছে, দেখুন আমার হাতে কিছু নেই, কারণ আমি ওকে মেডিসিন দিতে পারছি না, শুধু অক্সিজেন দিয়ে রেখে দিয়েছি। যদি ডেভেলপ হয় ওতেই হবে, তাহলে উপায় কি? উপায় হচ্ছে তোমার অপারেশন। তা বলছে, তাহলে কি করবো? অপারেশন তো 1 তারিখে, এখন তো অনেক দেরি। হ্যাঁ, তখন 25 তারিখ। হ্যাঁ, বলছে এখনো তো 5-6 দিন দেরি। বলে তুমি ওদের সঙ্গে গিয়ে কথা বলে এসো। ওই নার্সিংহোমে এসেছিল, এসে যখন পুরো রিপোর্ট নিয়ে দেখায়, নার্সিংহোম বলছে এই রিপোর্টে ওর অপারেশন হবে না, কারণ এত ডেঞ্জার কন্ডিশন, একে আগে স্টেবল করতে হবে। স্টেবল করে সমস্ত রক্তের রিপোর্ট নর্মাল করতে হবে, ওর লাংসের যে ইনফেকশন আছে সেটাও নর্মাল করতে হবে, তবে হচ্ছে ও অপারেশন করা যাবে। ঠিক আছে, তো এবারে যেহেতু ওরা নার্সিংহোম, দুটো আলাদা নার্সিংহোম, হ্যাঁ, অন্য জায়গায় ভর্তি করেছিল, হচ্ছে সাথে বলে দিয়েছিল যে এই ডেটে আর অপারেশন হবে না, করাবো না, আগে ওটা নর্মাল করো তারপরে। এবারে যেখানে ভর্তি ছিল ও তো করতে পারবে না বলে দিয়েছে। এবারে এখানে বলছে যে আমরা নর্মাল করে দেবো, বলছে 75,000 পার ডে, এবং 10 থেকে 12 দিন লাগবে ওই ইনফেকশন নর্মাল করতে, নর্মাল করতে, এবং তাতেও হবে কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই, কারণ যিনি দেখছিলেন সেও তো নামকরা গড়িয়াহাটে নামকরা ডাক্তার। এটা বলছেন পার ডে 75,000 টাকা? 75,000 মানে 10 থেকে 12 লাখ টাকা গল্প। আচ্ছা। একটা গরিব মানুষ কোথায় পাবে এত টাকা? এবারে ঠিক করতে পারবে তারও তো কোনো গ্যারান্টি নেই, কারণ এরাও ডাক্তার, যিনি ভর্তি করেছিলেন ও তো নামকরা ডাক্তার, সেও তো বলে দিয়েছে যে একে মেডিসিন দেওয়াই যাবে না, লাইভ রিস্ক। তার মানে এরা ব্যবসার জন্য হতে পারে মেবি, আবার সারিয়েও ফেলতে পারে, হয়তো এক্সট্রা কোনো ক্যাপাবিলিটি আছে, হতেই পারে। সে যাই হোক, তো এবারে তো ওর তো টাকা নেই। এবার আমি রেকির কথা বলেছিলাম, ওরা ভেবেছে কোনো টুকটাক সাধারণ ব্যাপার, অত গুরুত্ব দেয়নি মানে দেয়ইনি। তারপরে লাস্টে দেখলাম যে ও তো গুরুত্ব দিচ্ছে না, আর বুঝতেও পারছে না, যেহেতু পরিচিত, আমি যদি এগিয়ে না আসি বাচ্চাটা মায়ের কোলে ফিরবে না।
জাস্ট ফিরবে না। আমি ট্যারোট রিডিং করেও দেখে নিয়েছিলাম যে বাচ্চাটা কিন্তু মানে এন্ডিং দেখাচ্ছিল, ওনার লাইফ লাইফ এন্ডিং দেখাচ্ছিল। মানে তবে একটা সম্ভাবনাও আছে যে যদি হিলিং করা হয় 20% সম্ভাবনা আছে, হিলিং করা হয় ব্যাক করবে। এটাও কি পাস্ট লাইফের জন্যই, কোনো এক কর্মের জন্যই ওরকম হয়েছে? হ্যাঁ আসবো সেক্ষেত্রে। হ্যাঁ, সেটা অবশ্যই আসবো। অবশ্যই। এবারে ওর তারপরে যখন আমি 25 তারিখে হিলিং দেওয়া শুরু করি, বললে বিশ্বাস করো না, রাত 2-2:30 পর্যন্ত ওকে হিলিং দিয়েছে, শুধু দুখানা লাংসে, লাংস পাম্প হচ্ছিল না এবং নিউমোনিয়া হয়ে গিয়ে ওখানে মানে ডেঞ্জার কন্ডিশন হয়ে গেছিলো। হ্যাঁ, এবং অক্সিজেন সবসময় হাই স্পিডের অক্সিজেন দিয়ে রেখেছে, অক্সিজেন মাস্ক পরানো আছে, তারপরেও অক্সিজেন লেভেল নর্মাল নয়। মানে বুঝতে পারছো? আচ্ছা। 25 তারিখে রাত 2:30 পর্যন্ত ওই দিয়েছি, আবার আর্লি মর্নিং উঠেছি, উঠে সারা দিন ওকে হিলিং করে গেছি, বাচ্চাটাকে বাঁচাতে হবে। আচ্ছা, এই হিলিংটা যে করছেন ওটা কি ওই হসপিটালে বসেই হচ্ছে না? একদম যেতে হয় না। আমি এখানে বসে সারা বিশ্বের কেন, আপনি এই পৃথিবী থেকে যদি মহাকাশে কেউ থাকে তাকেও আপনি হিলিং পাঠাতে পারবেন, কারণ এটা ইউনিভার্সাল পাওয়ার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে খুশি আপনি এই এনার্জি পাঠাতে পারবেন। কি করে করতে পারা যায় সেটা আসছি পরে, বাট আমার মনে হয় ওটা একবার শেষ করে নেওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ। এবারে তারপরে 26 তারিখ মানে পুরো দিন হিলিং দিলাম, 27 তারিখে হিলিং দিলাম। 27 তারিখ সকালবেলা হিলিং দিয়ে আমি ভোর 3:45 থেকে হিলিং দিতাম ওকে। ওর দেখেছিলাম ট্যারো রিডিং করে 3:33 ওর হচ্ছে সব থেকে মানে পজিটিভ টাইম। 3:33 3:33 মানে AM প্লাস PM। আচ্ছা। ঠিক আছে, এই দুটো টাইম ওর ক্ষেত্রে, হিলিং এর ক্ষেত্রে এবং ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে খুব ভালো টাইম, বুঝতে পারলেন? সেই টাইমটা আমি করার জন্য আমি ভোরবেলা উঠতাম, উঠে আমি ওকে হিলিং দিতাম। হিলিং দিয়ে সকালবেলা 27 তারিখ, মার্চের 27 তারিখ হিলিং দিয়ে সকাল 9টার সময় ওর বাবা যাবে 11টার সময় হসপিটালে। আমি বলছি জানো তো, আমার মনে হয় যে খুব ভালো পজিটিভ রেজাল্ট একটা তুমি শুনতে পাবে আজকের ডাক্তারবাবুর থেকেও, হয়তো ছুটিও দিয়ে দিতে পারে। আচ্ছা। এরকম ভাবে বললাম, কারণ আমাদের হাতে ভাইব্রেশন আছে। কার কি কন্ডিশন, সেটা লাংসের হোক বা যে কোনো অর্গানের হোক, আপনি যদি শেখেন, আপনিও ডে 1 থেকে আপনি বুঝতে পারবেন। আমাদের বায়োসিন স্ক্যানিং বলে একটা স্ক্যানিং হয়, আপনি যাকে চেনেন না, ঠিক আছে, সে আননোন লোককেও আপনি স্ক্যান করে বলে দিতে পারবেন ওর শরীরে কোন জায়গায় স্পেসিফিক প্রবলেম আছে, বলে দেওয়া সম্ভব? একদম। এবং সেটা আমার চ্যানেলেও ভিডিও আছে, আপনি দেখে নেবেন। আমার প্রত্যেকটা রেকি ক্লাসে যখন রেকির সেশন কমপ্লিট হয়ে যায়, তারপরে লাস্টে এই বায়োসিন স্ক্যানিংটা আমি করাই। কেউ কাউকে চেনে না, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে সব আমাকে ক্লাস করছে, একে অপরের মুখটা দেখে নিচ্ছে, জাস্ট মুখটা দেখতে হয়, দেখে নিয়ে অন্যের কার কি শরীরে কোন কি প্রবলেম আছে সব বলে দিচ্ছে। এটা লাইভ রেকর্ডিং আছে, যেটা আমি আমার চ্যানেলেও রেখে দিয়েছি। তা সেই জিনিসগুলো আমার দেখে মনে হলো এনার্জি কম দিল 27 তারিখে। ওর বাবাকে বললাম যে আজকে সুখবর, তুমি কিছু একটা পেতে পারো। আচ্ছা। তো খুব খুশি হলো। খুশি মানে উপর উপর, মনের মধ্যে কিছু আছে যে কি করছে টুকটাক, এইসব কোনো ভরসা আছে নেই, ডাক্তার বললে তবে খুশি আর কি। মানে আমরা বলছি আমাদের কোনো গুরুত্ব নেই, এইরকম একটা অ্যাটিটিউড, বুঝতে পারলেন তো? ডাক্তার এলো 12:30, এসে ওকে চেক করলো, অক্সিজেন লেভেলটা একটু হাই হলো। দেখে ডাক্তার মুখের দিকে তাকিয়ে হাসছে, হেসে বলছে, তোমার মেয়ে তো অনেকটা রিকভারি করেছে, তুমি এক কাজ করো, ওকে কালকে ছুটি দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাও। এবারে ও আরো মানে ভয় পেয়ে গেছে, ডাক্তারবাবু কি বলছে, 2 দিন আগে বললো ডেঞ্জার কন্ডিশন, হ্যাঁ এরকম কন্ডিশন আছে, এখন ছুটি দিয়ে দিলে এই পেশেন্টকে নিয়ে আমি বাড়িতে নিয়ে কি করব? ও আমার উপরে কোনো ভরসা নেই, আমি যে রেকি করে ওকে সুস্থ করছে ওর মেয়েকে। স্বাভাবিক, তারা হয়তো জানেন না, বোঝেন না অতটা, বোঝে না, কি করে তারা বিশ্বাস করবে? ডাক্তার যেটা বলছে তার উপরে ওর ভরসা হচ্ছে। ডাক্তার 2 দিন আগে বলেছিল ডেঞ্জার কন্ডিশন, 2 দিন পরে যখন বলছে যে বাড়ি নিয়ে চলে যাও, ও এখন স্টেবল, এখানে রেখে তুমি কি করবে? আমি তো মেডিসিন দিচ্ছি না, বাড়িতে তুমি অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়ে তুমি ওখানেই অক্সিজেন দিয়ে রেখে দাও, যদি কোনো প্রবলেম হয় অক্সিজেন দেবে। তা ডাক্তারকে বলছে, না ডাক্তারবাবু আপনি কি রেখে দিন, টাকা খরচ হয় হোক, আপনি রেখে দিন। বলছে না আমি রাখবো না, এখানে রাখলে বলো প্রবলেম হবে, কারণ এখানে তো শুদ্ধ পরিষ্কার পরিবেশ নয়। ও বাড়িতে গেলে আদর যত্নে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকবে, নিজেদের মধ্যে আপনি আপ্যায়ন করতে পারবেন, সব কিছু নিজেদের মধ্যে থাকবে। বাড়িতে নিয়ে চলে যান, কারণ এখানে ওর অক্সিজেন ছাড়া আমি কিছু দিচ্ছি না। তো তখন ওখান থেকে নেক্সট ভরসা আমার
কি করবে, মানে ও করছে না। এবারে ডাক্তারবাবু যখন বললেন যে নিয়ে যান, তখন ওখান থেকে লাস্ট ভরসা আমাকে আবার ফোন করেছে। হ্যাঁ, মানে আলটিমেট বিশ্বাসের জায়গায় কিন্তু ডাক্তার, বুঝতে পারলেন তো, মানে আমাকে ঠেলায় পড়ে একই ফোন করছে। তা আমাকে ফোন করে বলছে, দাদা এই কন্ডিশন, ডাক্তারবাবু বলছেন ছুটি দিয়ে দেবে কালকের 27 তারিখে, এই 28 তারিখ, 27 তারিখে ঘটনা ঘটে, 28 তারিখ 28-এ ছুটি দিয়ে দেবে, কি করবো? তা আমি বললাম, তো আমি তো তোমাকে সকালেই বললাম যে তোমার মেয়ের কন্ডিশন এখন স্টেবল, ওর লাংসের ইনফেকশন প্রায় কমে গেছে এবং আমার আয়ত্তের মধ্যে চলে এসছে, এবং এরকম ডেঞ্জার পেশেন্ট আমি বলছি, মানে আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, ওর যদি কিছু হয়ে যায়, লাইফ রিস্ক হয়ে যায়, তুমি কি আমাকে ছেড়ে দেবে? ছাড়বে না। ঠিক কথা। আর এমনি ডাক্তারের আন্ডারে আছে, ডাক্তারও বলছে, আমিও বলছি এবং ডাক্তারও বলছে, সে নিশ্চয়ই চেকিং করে বলেছে, তা তুমি কেন ভয় পাচ্ছ? তো ও রিকোয়েস্ট করে আরো একদিন রেখে দিয়েছিল, আচ্ছা 28 তারিখ রেখে দিয়েছিল, আচ্ছা। রেখে দিয়ে 29 তারিখে বিকেলবেলা নিয়ে এসছে। সকালে ছেড়ে দিয়েছে, সকালে নিয়ে আসেন বিকেলবেলা, মানে ভয়, একটা স্বাভাবিক, আতঙ্ক স্বাভাবিক। কাজ করছে। একদম। হ্যাঁ, মেয়ের ওই রকমই কন্ডিশন ছিল। হুম। সেই জায়গা থেকে রেকি যে এইরকমই ভাবে ওকে ডেভেলপ করে দিয়েছে, সেটা ওরা তো বুঝতে পারছে না, আমি তো বুঝতে পারছি। আমি যখন এনার্জি দিচ্ছি তখন আমার আর এনার্জি নিচ্ছে না, এনার্জি যখন না নেয় তখন জানবো যে ওর ওই অর্গানটা সুস্থ হয়ে গেছে, মানে প্রবলেম সলভ হয়ে গেছে। আচ্ছা, তখন বোঝা যায় হ্যাঁ। অ্যাজ আ যখন আপনি রেকি করছেন, আপনি এনার্জি, যদি আমি টার্মটা ভুল করি, ট্রান্সফার করছেন, তখন আপনি বুঝতে পারেন বা আপনারা বুঝতে পারেন যে না, এ কিন্তু সুস্থ হয়ে গেছে, বা যে কারণের জন্য দেওয়া সেটা সম্পূর্ণ হয়েছে। একদম, আমরা কোথায় কি প্রবলেম হয়েছে আমরা সেটা বুঝি না। আমরা যখন এনার্জি সেন্ড করি না, তখন আমাদের মধ্যে হাতের মধ্যে একটা ভাইব্রেশন হয়, একটা সেন্সেশন হয়, যার প্রবলেম যতটা আমাদের সেন্সেশনের পরিমাণটা কিন্তু ততটা হবে। তখন আমরা বুঝি যাই যে ওর প্রবলেমটা কিন্তু খুব বড়, মানে বুঝতে পারি সারা দিন ওকে হিলিং করে গেছে, মানে সারা দিন ওর মানে এনার্জি নিয়েছে, তার মানে কতটা প্রবলেম ছিল। হ্যাঁ, এই জন্য এবারে তারপরে যখন হিলিং দিচ্ছি তখন এনার্জি নিচ্ছে না, মানে ওটা ও স্টেবল চলে এসছে, ব্যাক করে গেছে। 29 তারিখ বিকেলবেলা নিয়ে এলো, নিয়ে এসে ডাক্তার বলেছে যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে। এবার আমাকে ফোন করছে, দাদা তুমি একটা অক্সিজেন সিলিন্ডার দেখো। তা আমি বলছি, আমি আর কোথায় পাবো, তুমি এক কাজ করো, আমার মনে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার লাগবে না, তুমি নিয়ে চলে আসো, আমার উপরে ভরসা রাখো, কারণ আমি দেখেছি মানে আমার এনার্জি নিচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, মনে হচ্ছে কোনো প্রবলেম হবে না, আসো, একটা ছোট্ট বাচ্চা তো, যদি কিছু প্রবলেম হয় সেটা তো আমার উপর দিয়েও তো যাবে, তুমি আসো, আর তোমার যদি খুব সন্দেহ হয় তুমি একটা ছোট্ট ক্যান কিনে নাও। তার 150 টাকা করে দুটো অক্সিজেন ক্যান কিনে নিয়েছিল, কিনে নিয়েছিল, সেই দুটো এখনো পর্যন্ত সিল প্যাকই আছে, কাজে লাগিয়ে রে। অবাক করা বিষয়। এবং হ্যাঁ, এক্ষেত্রে প্রশ্ন অবশ্যই আসে যে তাহলে কোথাও গিয়ে কি পিএলআর আর রেকিটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত? কেন বলছি প্রশ্নটা, কারণ এই যে বাচ্চাটির আপনি হিলিং করলেন, আপনি তাকে সুস্থ করে তুললেন, তার কি পাস্ট লাইফে কোনো কারমা, যেমনটা বলছিলাম, তার জন্য তার এই বয়সে এত বড় একটা রোগ কিভাবে করবেন ব্যাখ্যা? এটা পাস্ট লাইফের, যদি ওর কর্মটা ওর তো আমি পাস্ট লাইফ দেখিনি, আর বাচ্চাদের পাস্ট লাইফ দেখা হয় না, বুঝতে পারলেন? হয় না। না, থ্রু বাবা মার সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু এর পেশেন্ট, এই মুহূর্তে যদি ওর পাস্ট লাইফ দেখি, ওর যদি কোনো অঘটন থাকে, খারাপ কিছু দেখে ফেলি, ওর বাবা মার ক্ষেত্রে সেটা কিন্তু হজম করাটা সম্ভব হবে না, বুঝতে পারলেন? তো সেই জন্য যারা পেশেন্ট থাকে, দেখি না সাধারণত ফার্স্ট লাইফ, মানে পিএলএন নিয়ে যাওয়া হয় না। আর বাচ্চা তো যেতে পারবে না, এবার ওর বাবা মাকে কাউকে নিয়ে গেলে সেই থ্রু দিয়ে ওর বাচ্চাটাকে দেখা যায়। আমাদের আমি আচ্ছা পিএলআর আমি পরে আসছি, আগে রেখির ব্যাপারটা বেশ সেরাই। বেশ। হ্যাঁ, এবারে ওকে নিয়ে আসা হলো 29 তারিখে। 29 তারিখ নিয়ে আসার পরে আমার উপরে যথারীতি ভরসা হয়নি। এদিকে মমিনপুরের যে নার্সিংহোম, সে তো হসপিটালে, মানে 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে অপারেশন করবে, সেটা করলো না। ওরা নিয়ে চলে গেল ভুবনেশ্বরে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হসপিটালে, নিয়ে যেতে সেখানে চেকিং করলো, চেকিং করে বলছে তো কন্ডিশন খুব রেয়ার কেস, এগুলো অপারেশনেই একমাত্র ট্রিটমেন্ট, এর কোনো মেডিসিন নেই, যত তাড়াতাড়ি পারবেন অপারেশন করে নিন, এবং ভারতবর্ষের 4টে নার্সিংহোমে হয়, সরকারি কোনো হসপিটালে হয় না বলে নার্সিংহোমগুলোর নাম বললো, ওখান থেকে করে নিই। তা ওর যেখানে ডেট ছিল ওখানেই করে ওটা, তো ওখানে আর অপারেশন হলো না, আবার ব্যাক, কিন্তু কন্ডিশন তো ওই রকমই, আমি যদি হিলিং ছেড়ে দিই ওর কিন্তু আবার কন্ডিশন খারাপ হয়ে যাবে। এবারে ওখান থেকে ফিরে এসে এই নার্সিংহোমে আর বলেনি যে আমরা ওখানে গেছিলাম, ক্রস চেক করতে গেছিলাম, এখানে
1 তারিখ না 2 তারিখে আবার গিয়েছিল সমস্ত কাগজপত্র নিয়ে। যেতে ওদের আরেকটা নতুন ডেট দিয়েছিল, মে মাসের 1 তারিখ, এবং 27 তারিখে ব্লাড টেস্ট করে নিয়ে যেতে বলেছিল। এবং শর্ত ছিল ব্লাড টেস্ট এবং ওর যে ইনফেকশন হয়েছে সেই ইনফেকশন সম্পূর্ণ নর্মাল থাকতে হবে, তবে ভর্তি নেবে, নাহলে কিন্তু ভর্তি নেবে না। নাহলে ওদের উপর আরেকটা রিস্ক চলে আসে। নেবেই না, ভর্তিই নেবে না। নেবেই না। কারণ ওদের সঙ্গে ডিল হয়ে আছে ওই অপারেশনটাই করবে। এবার অন্য কিছু করতে গেলে তার জন্য আলাদা চার্জ লাগবে, বুঝতে পারলে? এবারে ওদের একটাই শর্ত যে পুরো স্টেবল হতে হবে বাচ্চাটার, কোনো লাংসে ইনফেকশন থাকা চলবে না, এবং যা ব্লাড রিপোর্ট দিয়েছে সেগুলো কিন্তু আবার টেস্ট করে আসতে হবে, সেগুলো নর্মাল হতে হবে। তো এবারে সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে। ওর তো উপায় নেই, কারণ মেডিসিন নেই, ডাক্তার মেডিসিন দিচ্ছে না, হার্টের প্রবলেম, এবং ব্লাড রিপোর্ট নর্মাল হবে কি করে? প্রশ্নটা হচ্ছে নর্মাল হবে কি করে? কোনো কিন্তু মেডিসিন খাইনি। আমাকে যদি কোনো স্বাস্থ্য দপ্তরে কেউ যদি আসে আমি দেখিয়ে দেবো, সমস্ত প্রেসক্রিপশন আমি গুছিয়ে রেখে দিয়েছি। ডাক্তারের প্রেসক্রিপশনে কোনো মেডিসিন লেখা নেই, কন্ডিশন ওই অবস্থায় ছিল। তাহলে বাচ্চাটা সুস্থ হলো কি করে অপারেশনের আগে? প্রশ্ন তো আসবে। স্বাভাবিক। তাহলে রেকি করেছি, তাহলে রেকি সুস্থ করেছে, মানতে হবে, তাই তো? এবারে ওকে ওই কন্টিনিউয়াস ওইখান থেকে পুরো এখনো পর্যন্ত স্টিল নয়, এই আজকে তোমার কাছে এসছি, ওকে হিলিং করেই এসছি। এবং তুমি বললে বিশ্বাস করবে না, 27 তারিখে ওর রক্তের পরীক্ষা দিয়েছিল, 27 তারিখে ওকে ব্লাড টেস্ট করানো হয়েছিল। ব্লাড টেস্টের রিপোর্ট সম্পূর্ণ নর্মাল, সুস্থ বাচ্চার মতো, একদম সুস্থ বাচ্চার মতো ব্লাড রিপোর্ট। দেখে অবাক হয়ে যাচ্ছে যে পেশেন্টের ব্লাড রিপোর্ট এত খারাপ ছিল। এবার আমরা তো ডাক্তার নই, আমরা তো ওগুলো দেখতে জানি না, আমরা হিলার কোনদিন ডাক্তার হতে পারে না, কিন্তু ডাক্তাররা হিলার হতে পারে। ডাক্তারবাবু বলছেন যে দুটো পাশাপাশি রেখে যে পেশেন্টের কন্ডিশন এরকম ছিল সেটা এখন এইরকমই, উইদাউট মেডিকেল ট্রিটমেন্ট। যথারীতি ওকে বলে দিল যে 1 তারিখে করা, 1 তারিখে ভর্তি হওয়া। 1 তারিখে ভর্তি নিল। এবারে 2 তারিখে অপারেশন করার আগে তো অনেক টেস্ট করতে হয়, সমস্ত টেস্ট করলো। বাচ্চাটা মানে ইয়েতে বেডের মধ্যে রীতিমতো খেলছে, অন্যান্য বাচ্চা চিৎকার করছে, কাঁপছে, জানেন তো, আর ও রীতিমতো খেলছে। হ্যাঁ, ডাক্তার নার্সরা বলছে এর তো কোনো প্রবলেম শুনেছি না কি, রীতিমতো মানে আনন্দে আছে, মানে এনার্জি হাই। এবং অপারেশন করার আগে 4 তারিখে অপারেশন হবে, 2 তারিখে ওর সিটি স্ক্যান হয়েছে এবং অন্যান্য যে রিপোর্টগুলো হয়েছে 15-20টা রিপোর্ট হয়েছিল, সেই রিপোর্টগুলো সম্পূর্ণ নর্মাল। যে নার্স ছিল সে বলছে, ডাক্তারবাবু মনে হচ্ছে কালকের একটু গাটা গরম গরম লাগছিল। বলছে হতেই পারে না। বলে কেন? বলছে সমস্ত রিপোর্ট নর্মাল, এরকম রিপোর্ট আগে পর্যন্ত আমি আমার লাইফে পাইনি। তুই কার নামে কি বলছি? ওর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অবাক করা বিষয়। তো সেই রকমই রিপোর্ট, মানে আমার সমস্ত রিপোর্ট আছে, সব রিপোর্ট ওকে। সেই অবস্থায় ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। এবং কার্বন ডাইঅক্সাইড, এই যাদের এইরকম প্রবলেম হয় না, তাদের সাধারণত 70-75 যদি অক্সিজেন স্যাচুরেশন থাকে সেক্ষেত্রে ওটাকে নর্মাল হিসেবে দেখা হয়, কিন্তু একটা সুস্থ মানুষের 95-100। তো তারপরে আমি 87 পর্যন্ত কিন্তু হিলিং করে ওকে 87 পর্যন্ত অক্সিজেন লেভেল নিয়ে গেছিলাম, কিন্তু সেটা ওই যতক্ষণ হিলিং পাওয়ার থাকে ততক্ষণ থাকে, আবার নিচে নেমে আসতো, যেহেতু প্রবলেমটা তো থেকে গেছে না, এটা অপারেশন ছাড়া তো হবে না। এবারে ওকে অপারেশন করানো হলো। ওই দিন আরও তিনটে বাচ্চাকে অপারেশন করানো হয়েছিল, তাদের হার্টে ফুটো ছিল। আর সবথেকে ডেঞ্জার অপারেশন ছিল এর, সেই জন্য এরটা আর্লি মর্নিং করেছিল 8:30টায়। 8:30 থেকে 12:30 পর্যন্ত অপারেশন করেছিল 4 তারিখ ভোটের রেজাল্টের দিন। আচ্ছা। করার পরে ওকে যতক্ষণ অপারেশন করেছিল ততক্ষণ আমি এখানে রেখে ট্রিটমেন্ট দিয়ে গেছি, যাতে ওর অপারেশনে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এবং ডাক্তারকে পর্যন্ত ডাক্তারের মাথায় আমি হিলিং দিয়ে গেছি, যাতে ওর মাথা ঠান্ডা থাকে। একসাথে কতজনকে হিলিং দেওয়া যায়? বাচ্চাটাকে দিচ্ছি, দেওয়ার পর 10 মিনিট হোল্ড করলাম, ডাক্তারকে দিচ্ছি, ডাক্তারকে 10-15 মিনিট হিলিং করলাম। ওর মাথা, ওদের তো মানে ফুল কনসেন্ট্রেশন দিয়ে অপারেশনটা করতে হয়, ক্রিটিক্যাল অপারেশন তো, 3-4 ঘন্টা অপারেশন। এবার ওকে যখন হিলিং দেবো না,
খুব হিলিং দিলে আবার ওর ঘুম চলে আসবে, আচ্ছা, আরাম পেয়ে যাবে। তো হ্যাঁ, হালকা হিলিং দিই, আমরা বুঝে যাই। এবারে হালকা হিলিং দিলে যাতে ওর মাথা যদি ধরে টরে থাকে বা খুব টেনশন হয়, তাহলে ওর মাথাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, নেগেটিভ এনার্জি ক্লিয়ার হয়ে গিয়ে ও কনসেন্ট্রেশন দিতে পারবে, ঠিকমতো অপারেশন করতে পারবে। আচ্ছা, আপনি যে ডাক্তারকে দিচ্ছিলেন হিলিংটা, উনি কি জানতেন? না, জানতেন না। জানার কোনো প্রয়োজন নেই। পরবর্তীকালে জিজ্ঞাসা করেছিলেন সেই সময় আপনার? কেউ কিচ্ছু জিজ্ঞেস করেনি, কেউ কিচ্ছু জিজ্ঞেস করেনি, এবং আমি কারো জিজ্ঞেস করেও দিইনি, কারণ আমি আমার পেশেন্টের জন্য দিচ্ছি। এবং এই ক্ষেত্রে ডাক্তারের মুখ না দেখলেও চলে, ঠিক আছে, সেটা আলাদা প্রসেস আছে। তো সেখানে আমি দিয়েছিলাম ডাক্তারের মানে মাথায় দিয়েছিলাম, যাতে ওর মাথা ব্যথা ধরে না যায় বা যন্ত্রণা না করে। অনেক সময় হয় না, মানে অপারেশন করে এসে মাথা ধরে গেল, চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, অনেকে সিগারেট ফুঁকছে, করে। তো সেই জিনিসটা যাতে না ঘটে, ওর মাথাটায় ওর যাতে শান্তভাবে এবং পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে ও যাতে অপারেশনটা করতে পারে, সেইটার আমি চেষ্টা করে গেছি। বেশ। তো 12:30টায় ওকে বেডে দেওয়া হলো। আমি কিন্তু ওই সময় আমি কিন্তু হার্টে ডাইরেক্ট আমরা হিলিং দিই না, জানেন তো। হার্ট, নাভি এবং ব্রহ্মতালু, এই 3টে জায়গায় আমাদের হিলিং দেওয়া নিষেধ, ঠিক আছে। কারণ এইটা হচ্ছে শরীরের আমাদের মানে মেন জায়গা, মেন পয়েন্ট। হ্যাঁ, ওদেরকে আমরা ডিস্টার্ব করি না হিলিংয়ে। আচ্ছা, এবারে হার্টকে, তাহলে আপনি বলবেন যে ওর তো হার্টের প্রবলেম, কোথায় আপনি হিলিং দিয়েছেন? আমরা পরের প্রশ্ন এটাই হতে যাচ্ছিল। হ্যাঁ, আমরা হিলিং দিই অনাহত চক্রে। অনাহত চক্র হচ্ছে আমাদের বুকের মাঝখানটা। এই চক্রটা যখন আমরা হিলিং দেবো, অনাহত চক্রের মধ্যে আমাদের হার্টও আছে, আমাদের সারা শরীরে ব্লাড সার্কুলেশন আছে, 2 হাত আছে এবং কাঁধ আছে, বুঝতে পারলেন? তো আমরা যখন অনাহত চক্রে হিলিং দেবো, অটোমেটিক ওর হার্টে হিলিং চলে যায়। আচ্ছা, ঠিক আছে। তো সেই অবস্থা, তারপরে ওকে অপারেশন করে যখন বেড়ে দিয়েছে, তারপরে তো আমি নর্মাল ওয়েতে ওকে আবার হিলিং দেওয়া শুরু করে দিয়েছি। 3 দিন পর, বললে বিশ্বাস করবেন না, 4 তারিখে ওর অপারেশন হয়েছে, 7 তারিখে ওকে জেনারেল বেডে দিয়ে দিয়েছে। আর যে পেশেন্টগুলো ছিল, যেগুলো নর্মাল অপারেশন মানে হার্ট ফুটো, তুলনামূলক সব থেকে ডেঞ্জার অপারেশন এর, তাদেরকে 15 দিন পর হচ্ছে হসপিটাল থেকে ছেড়েছে। আর একে ছেড়েছে 8 তারিখে। 4 তারিখে ভর্তি, অপারেশন হয়েছে, 5, 6, 7 পর্যন্ত আইসিইউতে ছিল, 8 তারিখে জেনারেল বেডে দিয়েছে, এবং 9 তারিখে প্রবাবলি 9 তারিখেও বাড়ি চলে এসেছে মর্নিংয়ে। অবাক করা বিষয়, মানে যতই শুনবো তত অবাক হবো। এবং 9 তারিখে যখন এসছে, 9 তারিখ থেকে ও আমার বাড়িতেই নিয়ে চলে এসেছিল, যেহেতু আমাদের রিলেটিভের মধ্যে পড়ে। মানে আমার মানে সামনে থেকে যাতে হিলিংটা নিতে পারে, সেই জন্য আমার বাড়িতেই এসেছিল, এবং 1 মাস ছিল। আমি রীতিমতো প্রত্যেক দিন ওকে নন স্টপ হিলিং দিয়ে গেছি। আপনার বাড়িতে 1 মাস ছিল? হ্যাঁ, হ্যাঁ। এবং ওকে যখন হিলিং দিচ্ছি না, প্রত্যেক দিন ডেভেলপ হচ্ছে, এভরিডে ডেভেলপ হচ্ছে। আমি ওকে জাস্ট ওই কাটার জায়গাটা হিলিং দিইনি, সেই জায়গায় ইনফেকশন হয়ে গেছে। সারা শরীরে হিলিং দিতে হচ্ছে। তো মেডিসিনের এফেক্টের জন্য কিডনিতে এফেক্ট করে গেছিলো, কিডনিকে হিলিং দিচ্ছি, নাহলে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যেত। ক্রিয়েটিনিন লেভেল দেখছে নর্মাল। এবারে সারা শরীরে হিলিং দিতে গিয়ে একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য কাটা জায়গাটা আমি হিলিং দিইনি, সেই জায়গাটা হিলিং দিইনি, সেই জায়গাটা ইনফেকশন হয়ে গেছে। আবার ওর সঙ্গে আবার কাটা জায়গাটা আমার হিলিং দিতে হয়েছিল, মানে সেই জায়গাটাও ডাক্তার কভার করতে পারেনি, মানে মেডিসিন কভার হয়নি মেডিসিন দ্বারা। আবার ওই জায়গায় হিলিং দিতে আবার ওখানকার ইনফেকশন কমেছে। মানে তথাকথিত সায়েন্স যেখানে ফেল, সেখানে রেকি চমৎকার কাজ করে। আমি এই জায়গাটা একটা কথা বলি, তথাকথিত সায়েন্স যেটা বলছে, একে অপরের কিন্তু পরিপূরক। হ্যাঁ, এখানে দেখুন, ওর কিন্তু অপারেশনটা কিন্তু ওর বাধ্যতামূলক। অপারেশন না করলেও কিন্তু শুধু রেকি দিয়ে ওর সারতো না। আবার এখানে রেকি ট্রিটমেন্টটা যদি ও সহায়তা না করতো, ও অপারেশন টেবিল পর্যন্ত যেত না, তার আগে হয়তো কিছু একটা হয়ে যেত। সেই জন্য আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে অল্টারনেটিভ ট্রিটমেন্ট থেরাপি হিসেবে সেই জন্য স্বীকৃতি দিয়েছে। মানে রেকি ইজ মানে অ্যাক্রিডেট বাই হু? অল্টারনেটিভ ট্রিটমেন্ট থেরাপি, অলরেডি। অল্টারনেটিভ আচ্ছা, ট্রিটমেন্ট আচ্ছা, থেরাপি, আচ্ছা, ঠিক আছে। এটা রেগুলার ট্রিটমেন্ট থেরাপির হিসাবে রাখেনি। আচ্ছা। এবং ডেঞ্জার কেস হলে অবশ্যই সেটা কিন্তু আপনাকে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। আমরা ডাক্তারের সহযোগী হিসাবে কাজ করতে পারি। কোনো ডেঞ্জার পেশেন্ট এলে আমরা ডাইরেক্ট তাকে বলতে পারবো না যে তুমি কোনো কিছু হলে কে রিস্ক নেবে, আমরা তো ডাক্তার নই, আমরা তো বুঝতে পারবো না তার কোন জায়গাটা কিছু হয়ে গেছে। আমি পেটে তোমাকে হিলিং দিচ্ছি, পেটে খুব এনার্জি নিচ্ছে, এখন পেটের মধ্যে ডান দিকে লিভার, পাকস্থলী, প্যানক্রিয়াস,
গল ব্লাডার, অনেক কিছু থাকে। কোন জায়গাটা এক্সাক্ট প্রবলেম হয়েছে সেই জায়গাটা কিন্তু প্রবলেম মানে ওগুলোও দেখা যায়, রেকি দিয়ে দেখা যায় না সেটা নয়, দেখা যায়, বোঝা যায়, কিন্তু কি প্রবলেম হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। সেটা বোঝার জন্য কিন্তু ডাক্তারের কাছে গিয়ে ওই আপনাকে ডায়াগনোসিস করে আলটিমেট কি হয়েছে সেটা বুঝতে হবে। এবার ওইটা বুঝে আমাদেরকে দিলে আমরা কিন্তু ভালো মতো সেই অনুযায়ী যদি হিলিং দিই, ওরা রিকভারি খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি রিকভারি হবে। প্যানক্রিয়াসের যাদের প্রবলেম, যাদের সুগারের প্রবলেম, 650 সুগার, একজন মাস্টারমশাই, ডায়মন্ডহারবার হাই স্কুলের মাস্টারমশাই, বললে বিশ্বাস করবেন না, অবস্থা খুব ডেঞ্জার। ডাক্তারের কাছে গেছে, যেতে বলছে বাড়ি যেতে দেবো না, তোমাকে ভর্তি হতে হবে। আচ্ছা। এবার মাস্টারমশাই বলছে বাড়িতে একটু ঘুরে আসি, বলে ঘুরে আসার নাম করে বাড়ি এসছে, এসে রেকি করেছে, পুরো রেকি করে করে ওই সুগারটা একদম নর্মাল করে রেখে দেয়। কোনো মেডিসিন খায় না, বলে না যে সুগার সারে না। ডাক্তার তো এই জায়গার ডাক্তার, আপনাকে রোগটা সারাবে কি করে? ডাক্তার রোগ সারাবে হচ্ছে মেডিসিন, অপারেশন এবং পজিটিভ কোনো কথা, মানে সচেতন করে, তাই তো? তিনটে যখন কাজ করবে না তখন কি করবে? অল্টারনেটিভ মেডিসিন, মেডিসিন নয়, ট্রিটমেন্ট বলতে পারি, ট্রিটমেন্ট, ঠিক আছে? আপনার ওই জায়গা থেকে, হ্যাঁ, আপনি ট্রিটমেন্ট নিতে পারেন, ডাক্তারের থেকে ট্রিটমেন্ট নিতে পারেন, আমাদের কোনো বাধা নেই। ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আপনি যদি রেকিও নেন, আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। এবং এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি প্যানক্রিয়াস সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, ওর কি ভবিষ্যতে আর তাহলে কি সুগার আসবে না? সেটা আমরা বলতে পারবো না, কারণ ওর কিন্তু প্রত্যেক দিন আপনি সুগারটাকে নর্মাল করার জন্য, ইনসুলিনটাকে নর্মাল করার জন্য আপনি ইনসুলিন নিচ্ছে বা ট্যাবলেট খাচ্ছেন, তাই তো? ট্যাবলেটের জায়গায় আপনি ওটা তো প্রত্যেক দিন খেয়ে যেতে হচ্ছে, যারা খাওয়া শুরু করে প্রত্যেক দিন খেয়ে যেতে হচ্ছে। তো ওষুধটা না খেয়ে আপনি যদি রেকি করে সারা দিন, মানে সারা জীবন যদি রেকি করে প্যানক্রিয়াসকে সুস্থ রাখেন, অসুবিধাটা কোথায়? এর তো কোনো সাইড এফেক্ট নেই, সিরিয়াসলি কোনো প্রবলেম নেই, সাইড এফেক্ট নেই, কিচ্ছু নেই। উল্টে সারা জীবন ধরে যদি ওই আপনি প্যানক্রিয়াস সুস্থর জন্য ইনসুলিন টুলিন নিয়ে যান, বিশাল সাইড এফেক্ট হয়। এবং রেকি দিতে দিতে বরং একটা সময় যাবে তোমার পুরো প্যানক্রিয়াস সুস্থ হয়ে যাবে, কারণ ওনার তো আর কোনো প্রবলেম হয় না, 3 বছর হয়ে গেছে, আর 650 সুগার ছিল। বলো তো ওই জায়গা থেকে কে এখনো পর্যন্ত রিকভারি হয়েছে? ডাক্তার মেডিসিন দিয়ে তাকে স্টেবল রাখতে পারে, রেকিতে সম্ভব, রেকিতে সম্ভব। প্রশ্ন আসছে এবার, এই যে আপনি ওই শিশুটিকে সুস্থ করে তুললেন, হয়তো খুব অন্যভাবে হয়ে যাচ্ছে কথাটা, যে যারা দেখছেন তারা হয়তো একটু অন্যভাবেও নিয়েও নিতে পারেন, হয়তো শিশুটি সেই সময় চলে যাওয়ার কথা, কিন্তু এই যে আপনি রেকির মাধ্যমে তাকে সুস্থ করে দিলেন, তাহলে কিন্তু ওই প্রকৃতির স্বাভাবিক ছন্দটা হয়তো বিঘ্নিত হলো। আমি অবশ্যই চাইবো, বা যারা দেখছেন তারাও চাইবেন, সবাই সুস্থ থাকুন, সবাই জীবিত থাকুন, তো ওই যে প্রাকৃতিক বা প্রকৃতিক ছন্দ যেটা চলে যাওয়ার যে ছন্দটা বিঘ্নিত হলো, সেখানে কি ও বা আপনি কোথাও গিয়ে ভবিষ্যতে একটা সমস্যায় পড়তে পারেন বলে আপনাদের মনে হয়? আমার মনে হয় না, কারণ ওখানে আমি ট্যারো রিডিং করে দেখেছিলাম যে ওর চলে যাওয়ার ব্যাপারটা, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এটাও এসছে যে ওর কিন্তু 20% সম্ভাবনাও আছে, বলছিলেন যেটা 20% সম্ভাবনাও আছে ফিরে আসার। এবারে আমি ট্যারোটকে প্রশ্ন রেখেছিলাম, ইউনিভার্সকে প্রশ্ন রেখেছিলাম যে সম্ভবটা কিসে, বলছে হিলিং, এবং তার নির্দিষ্ট টাইমও দিয়ে দিয়েছিল, ডেট পর্যন্ত আমি জেনে ফেলেছিলাম যে এই ডেট পর্যন্ত ওকে হিলিং দিতে হবে। সেক্ষেত্রে 4 তারিখের ওর অপারেশনের ডেট দেখাচ্ছিল না, কিন্তু যেহেতু অন্যের উপরে নির্ভরশীল, অপারেশন করতেই হবে, এবং ওরাও মন থেকে প্রিপারেশন নিয়ে যাচ্ছে অপারেশন করতে হবে, মানে নাহলে কিন্তু অপারেশনে যাওয়ার কথা ছিল আরও 1 মাস পর, মানে আমি যা ট্যারোট থেকে পেয়েছিলাম আরও 1 মাস পর, মানে জুন মাসে অপারেশন করলে ওর আরও ভালো রেজাল্ট পাওয়া যেত। তো সেই অবস্থায় এবারে আপনি যে বললে যে প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছে কিনা, ও যে মানে চলে যাওয়ার কথা ছিল থেকে গেল, ব্যাপারটা হচ্ছে আমরা প্রত্যেকে কর্মফল ভোগ করি, সেই কর্মফল ভোগ করার জন্য আমরা কন্ট্রাক্ট নিয়েই আছি, সোল কন্ট্রাক্ট যাকে বলা হয়। আমরা কমিটমেন্ট করে আসি যে আমাদের লাইফে এই 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 জিনিসগুলো করতে হবে। আমিও যে আজকের এই যে হিলিং লাইফে এসছি, বা এই যে ঈশ্বরের সাধনা করছি, রেকি সাধনা করছি, এটা আমার সোল কন্ট্রাক্ট ছিল, সোল পারপাস ছিল, সেই জন্য আমি এই লাইফে এসে এগুলো করতে পারছি। আপনি মানে সাধারণ যে কোনো মানুষকে আপনি বলবেন, করতে চাইবে না, টেন্ডেন্সি আসবে না, মানসিকতায় আসবে না, কারণ তারা ঈশ্বরের সাধনা সবাই নিতে পারে না, ঈশ্বরের এনার্জি সবাই নিতে পারে না।
তার জন্য ভাগ্যের দরকার হয়, আর তার জন্য কিন্তু সাধনার প্রয়োজন হয়। সেই জন্য আপনি তাকে বিনা পয়সা রেকি করতে গেলেও না, সে আপনাকে অবজ্ঞা করবে, দুচ্ছাই করবে। তো এই জায়গাটা আপনি যেটা বলছেন, ও হয়তো এটাই নিয়ে এসেছিল, কন্ট্রাক্ট নিয়ে এসেছিল, হয়তো কোনো কোনো না কোনো লাইফে হয়তো ইউনিভার্সও হয়তো চেয়েছিল যে এই যে সিচুয়েশনটা, সেটা ওর বাবা মার মধ্যে এই স্ট্রাগলটা ফেলে সেখান থেকে একে রিকভারি করার দায়িত্বটা হয়তো আমার উপরেই ছিল, সেটা হয়তো কন্ট্যাক্ট ছিল। নাহলে আমি বা যেচে পড়ে ওকে কেন ট্রিটমেন্ট দিতে যাবো? সেখানে কোনো ইনকামেরও কোনো ব্যাপার নেই, হ্যাঁ, নিজেদের মধ্যে। হ্যাঁ, এবং এতটা টাইম মানে নিজের রুটি রুজি চলে গেছিল প্রায় 1-1.5 মাস, মানে কিছুই করতে পারিনি, পুরোটাই বাচ্চাটার উপরেই নিয়েছিলাম। তো সেই জায়গা থেকে ওকে আমি কেন হিলিং করতে যাবো? হ্যাঁ, হয়তো উপরওয়ালাও হয়তো চেয়েছিল কোনোভাবে যে আমার কাছেই ও আসবে, আমার সান্নিধ্যেও আসবে, এবং আমি ওকে হিলিং করব, এবং হিলিংয়ের পরে ও সেখান থেকে রিকভারি হবে। ওর বাবা মার এই যে মানে পিরিয়ডটা ছিল, ওই পিরিয়ড পর্যন্তই হয়তো স্ট্রাগলটা ছিল বা এই লাইফটা ছিল, তারপর থেকে হয়তো হ্যাপি লাইফ ছিল। হতেই পারে। সেই প্রশ্নের উত্তর জানি না, মানে এবং জানাটা হয়তো সম্ভব নয়। রেকি যে কোনো কিছুর উপর করা যায়। ধরুন এই যে গাছটা, এই গাছের উপর করা যাবে। যদি এই গাছটা শুকিয়ে যাচ্ছে আমি দেখছি, তাহলে সেখানে আমি রেকি করে তাকে সতেজ রাখতে পারবো, জল না দিয়েও। না, জল দিতেই হবে, জল দিতেই হবে। পাশাপাশি আমাদের সাইড ট্রিটমেন্ট হিসেবে আমাকে রেকিও রেখে দিতে হবে। আপনাকে আমি ধরুন ডাক্তারকে হচ্ছে আপনার কোনো প্রবলেম হয়েছে, ডাক্তার কাছে গেলেন, ঠিক আছে, ডাক্তারবাবু আপনার ওষুধ দিল, তা আপনি ওষুধ খাচ্ছেন, কিছুই খাচ্ছেন না, তা আপনার কি রোগ ভালো হবে? ভালো হবে না। আচ্ছা, ধরুন অনেকে এই যে সুগারের কথা বললেন, অনেক মানুষ রয়েছেন যারা সুগারে ভুগছেন। বাঙালির মধ্যে 5 জনের মধ্যে হয়তো 4 জনেরই সুগার রয়েছে। কেউ রেকি নিচ্ছে, পাশাপাশি জমিয়ে মিষ্টিও খাচ্ছে। একটা সময় পরে কোনো প্রবলেমই হয় না। তাই আমি তো ওই স্যারের ক্ষেত্রে তো দেখেছি, জমিয়ে মিষ্টি খায়, দই মিষ্টি ছানার বড়া ছানার সন্দেশ সব খাচ্ছে এবং হিলিং করছে, কোনো প্রবলেম নেই। এবারে ব্যাপারটা হয়েছে এখানেও আছে, আপনি রেকি শিখলেন, প্র্যাকটিস যদি না করেন, হ্যাঁ, আমি বলছি বলে আপনি মিষ্টি খেতে শুরু করে দিলেন, লাইফস্টাইল চেঞ্জ করে দিলেন, সব কিছু করলেন, আর আলটিমেট যে জিনিসটা আপনাকে করতে হবে সেটাই করলেন না, রেকি করছেন না, প্র্যাকটিস করছেন না, অসুস্থ হবেন। আপনারা সেটা আমার ক্ষেত্রেও হতে পারে। আমি একজন রেকি টিচার, আমি অন্যজনকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করছি, আমি যদি নিজের হিলিং নিজে যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে আমারও প্রবলেম আছে ভবিষ্যতে। কিরকম হিলিং লাগে আপনাদের যারা রেগুলারলি প্র্যাকটিস করছেন, যারা আপনারা এনার্জি দিচ্ছেন, সেক্ষেত্রে কি আপনাদেরও এনার্জির ঘাটতি হয় কোথাও? প্রত্যেক দিন আমাদের হিলিং করতে হয়, এবং বেশি করে করতে হয়। 40 মিনিট 45 মিনিটের মতো আমাদের 15টা পয়েন্ট আছে, 45 মিনিট পর্যন্ত আমাদের বডি চার্জ করতে হয়। তারপরে আমাদের 7টা চক্র, প্রধান যে চক্র আছে সেই চক্রকে আমরা এনার্জাইজ করি, ব্যালেন্স করি, এবং হিলিং দিই। এই 7টা চক্র, এই যে প্রধান চক্র, এই 7টা চক্র যদি আপনার ব্যালেন্স না থাকে, আপনার লাইফে স্ট্রাগল আসবে, বিভিন্ন ধরনের সমস্যা আসবে। যেমন যদি দু একটা উদাহরণ দেন। ধরুন মূলাধার চক্রের প্রবলেম, বেশ, ঠিক আছে, মূলাধার চক্রটা থাকে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের একদম লাস্ট বিন্দু, যেখানে আমাদের টেল উন্ড ছিল, ঠিক আছে, ঠিক অ্যানাল পার্টের পিছনে দেখবেন যে জায়গাটা স্পাইনাল কর্ড শেষ হচ্ছে, এই জায়গা গাঁটটা, ওটাই হচ্ছে আমাদের মূলাধার চক্র। মূলাধার চক্রে হচ্ছে আমরা বলি প্রকৃতস্থ মা, মায়ের একটা কাজ কি, মায়ের কাজ হচ্ছে সন্তানের দেখভাল করা, আদর আপ্যায়ন করা, তাকে ঠিকমতো টাইমে স্নান করানো, খাওয়ানো, সব কিছু করা। মা যদি মারা যায়, মা যদি চলে যায়, সন্তান অবহেলায় বড় হবে, বলে না যার মা নেই তার দুনিয়ায় কেউ নেই। এবারে প্রকৃতস্থ মা অনেক সময় আপনাকে কিন্তু ঠকাতে পারে। দেখবেন দেখবেন খবরের কাগজে এই রিসেন্ট মাস 2 আগে দেখছিলাম, একটা 7 বছরের বাচ্চা মেয়ে, তার বাবা ক্যান্সার হয়ে মারা গেছে, তার খবরের কাগজে দেখছিলাম ক্যান্সার হয়ে মারা গেছে। তার 3 মাসের মাথায় তার মা পাড়ার একটা ছেলেকে ধরে চলে গেছে, মেয়েটাকে রেখে। তার দাদু আর ঠাকুমা ছিল, দাদু ঠাকুমা তাকে এতদিন দেখে আসছিল, বছরখানেক আগেকার ঘটনা, বছরখানেক দেখে এসেছিল। এই 2-3 মাস হয়েছে সেই দাদু আর ঠাকুমা 3 মাসের মাথায় পরপর মারা গেছে, কারণ বাচ্চাটার বয়স এই মুহূর্তে 7 বছর, কে দেখবে? তার মা কিন্তু খোঁজ নিচ্ছে না। তাহলে বলছেন ওই মেয়েটি রক্ত মাংসের মা কিন্তু এখানে, তাহলে কি রক্ত মাংসের মা কিন্তু আপনার সঙ্গে বিট্টুমি করতে পারে, করতে পারে, কিন্তু আপনার যে প্রকৃতস্থ মা, যে মূলাধার চক্র, সে কিন্তু আপনার সঙ্গে বিট্টুমি করবে না।
কারণ এই মূলাধার চক্রের যদি এনার্জি ব্যালেন্স ঠিক থাকে, আপনার অন্ন বস্ত্র বাসস্থানে কোনো প্রবলেম হবে না। মূলাধার চক্রের যদি কোনো প্রবলেম থাকে, আপনার ফিনান্সিয়াল স্ট্রাগল আসবে। মূলাধার চক্রের যদি কোনো প্রবলেম থাকে, সবাইয়ের কাছে আপনি ভালোবাসা থেকে বঞ্চিত হবেন, কেউ আপনাকে ভালোবাসতে চাইবে না। আপনি সংসারের জন্য সব কিছু করছেন, সারা দিন কাজকর্ম করে নিয়ে এসে সংসারের সমস্ত দায়ভার আপনি নিয়ে নিয়েছেন, স্ত্রীকে আপনি সমস্ত কিছু তার দায়িত্ব পালন করছেন, তারপরেও আপনি তার মুখ পাবেন না। নিজের মা আপনাকে দেখতে পারবে না, বাবা আপনাকে দেখতে পারবে না, অফিসের সব থেকে বেশি কাজ করছেন, অফিসের বস আপনাকে দেখতে পারবে না, কলিগরা আপনাকে দেখতে পারবে না। সেই রকমই কন্ডিশন তৈরি হয়ে যাবে, স্পাইনাল কর্ডে ব্যথা শুরু হয়ে যাবে, হাড়ে গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়ে যাবে, আর্থারাইটিসে ব্যথা আসবে, জেল শুকিয়ে যাবে। এখন আপনার মনে প্রশ্ন আসবে, যেহেতু যারা রেকি জানে না তাদের মনেও প্রশ্ন আসতে পারে, এটা কি আদৌ সম্ভব? যারা এই প্রশ্ন নিয়ে আমার কাছে রেকি শিখেছেন, মূলাধার চক্রে হিলিং করে দেখুন, আপনার কোমরে ব্যথা চলে যাবে। এবং ধরুন যেখানে ডিস্ক বাল্জ হয়ে রয়েছে বহু মানুষের, এখনকার ঘরে ঘরে যারা মহিলা, যারা মা দিদিমারা রয়েছেন, প্রত্যেকের হাঁটুতে এবং কোমরে ব্যথা। কারোর ডিস্ক বাল্জ হয়ে রয়েছে যেমন বলছেন, কিংবা কারোর হয়তো জেল যেটা রয়েছে সেটা শুকিয়ে গিয়েছে কোনো কারণে, একদম হিল হয়ে যাবে। এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আসানসোলের একজন ভদ্রমহিলা, যিনি মানে জাতীয় চ্যাম্পিয়ন, মানে ওই ওয়েট লিফটিং এর ক্ষেত্রে জাতীয় লেভেলের একজন খেলোয়াড়, একতলা ছাদ দিয়ে পড়ে গেছিলেন। পড়ে যাওয়ার পরে তার ওই L4 L3 হচ্ছে ডিসলোকেট হয়ে গেছিল আচ্ছা 2020-তে। আচ্ছা আচ্ছা। এখানে ট্রিটমেন্ট করছিল, 2024 পর্যন্ত কোনো রিকভারি হয়নি, কোনো কিচ্ছু হয়নি। বাঁ হাত তুলতে পারতো না, এই বাঁ হাতেই, এর থেকে বেশি তুলতে পারতো না, সম্পূর্ণ সুস্থ। সে ভেলোর যাচ্ছিল, ভেলোরের জন্য টিকিট কাটতে যাচ্ছিল সাইবার ক্যাফে, যেতে যেতে টোটোতে বসে বসে আমার ভিডিও দেখেছে আর ওইখান থেকে ফোন করেছিল। ফোন করে এবার তার পরের দিনই আমার ক্লাস ছিল, তারপরের দিনই ও জয়েন করেছিল এবং টিকিট কাটেনি। সে এখন সুস্থ, সম্পূর্ণ সুস্থ, এবং ক্লাসের মধ্যে আমার ভিডিও আছে চ্যানেলে, এই এপিসোডের পরে তুমি দেখে নিও। ক্লাসের মধ্যে হাত তুলে এরকমভাবে ঘোরাচ্ছে, বলে স্যার 4 বছর হাত তুলেনি। অ্যামেজিং অ্যামেজিং বুঝতে পারলেন? অ্যামেজিং। এই জিনিসগুলো, এই জিনিসগুলো ঘটে, এই জিনিসগুলো ঘটে। এটা যেটা বললেন, হ্যাঁ এটা হচ্ছে একদম মানে মূলাধার চক্র। হ্যাঁ, এর উপরের চক্র। এর উপরের চক্র হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্র, আমাদের ঠিক নাভির 2 ইঞ্চি নিচে। যে স্বাধিষ্ঠান চক্রে আমি চক্রগুলো আগে বলে নিয়ে তারপরে একটু Better. ব্যাখ্যা করছি। আর আমাদের পেটের মাঝখানে হচ্ছে আমাদের মণিপুর চক্র, আর ঠিক তার উপরে আমাদের অনাহত চক্র, আর এখানে গলার মাঝে হচ্ছে বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্র চক্র মাথার মাঝখানে। ঠিক আছে, এবারে আমাদের যে স্বাধিষ্ঠান চক্র নাভির ঠিক 2 ইঞ্চি নিচে, দেখবেন আগেকার দিনের মানুষরা যারা পুকুরে স্নান পান করতো, আগে না স্নান করতে নেমে বা বাথরুমে এখন যারা স্নান করে, দেখবেন নাভির তলায় আগে জল দেয় এবং পিছনটায় আগে জল দেয়, কিডনির কাজটা দিয়ে ঠান্ডা করে। কিসের জন্য করতে হয়তো জানে না। ওখানেই হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র যদি আপনার ব্যালেন্স থাকে, আপনার জীবনে কোনোদিন কোনো দুরারোগ্য ব্যাধি আসবে না। যদি বলেন চ্যালেঞ্জ নিচ্ছেন, আমি বললাম চ্যালেঞ্জ আপনার হয়ে আমি কি করে নেবো? আপনি যদি আমার কথা শোনেন, আপনি নিজে নিজের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন। কেন বলছি? এই যে আমি তো শিখিয়ে দেবো, হিলিংটা আপনাকে করতে হবে এবং সেটা কন্টিনিউয়াস করে যেতে হবে। এখন আপনি 2-4 দিন 5 দিন 10 দিন করলেন, করে নিয়ে আর করলেন না, আপনার কোনো ক্যান্সার ডিজিজ হলো, আপনি বললেন যে আমি তো অমুক জনের কাছে রেখে শিখে গেলাম, ও বলেছিল হবে না, এই তো আমার হয়ে গেল। তা আপনি খাননি, আপনি এটার মানেটা হচ্ছে এটাই, আপনি ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে মেডিসিন দিয়েছে, ডাক্তার আপনাকে কিছু সচেতনমূলক কিছু করতে বলে সেগুলো কিচ্ছু করেননি, মেডিসিন কিনে নিয়ে এসছেন কিন্তু খাননি। এখন 21 দিন পরে গিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছেন আমার সারেনি, তা ব্যাপারটা সেই রকমই হয়ে গেল। তো আপনাকে রেকি করে যেতে হবে। যত ধরনের ক্যান্সার, সিস্ট, টিউমার সব এই স্বাধিষ্ঠান চক্রের জন্য হয়। এবারে ধরুন কারোর ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আপনি বলুন ব্রেস্ট ক্যান্সার ওর সঙ্গে কিসের তুলনা? ব্রেস্ট ক্যান্সারে আমরা অনাহত চক্রে যেমন হিলিং দিতে বলি, ঠিক তেমনি আমাদের স্বাধিষ্ঠান চক্রে হিলিং দিতে বলি। ক্যান্সার সেল প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, ক্যান্সার সেল, সেগুলো সুপ্ত অবস্থা থাকে। আমাদের কোষগুলো যখন উত্তেজিত হয়ে যায় না, উত্তেজিত হয়ে যায়, তখনই ওই ক্যান্সার নামক এইসব রোগ আস্তে আস্তে প্রাদুর্ভাব ঘটতে থাকে। সেই জন্য যারা মেডিটেশন করে তাদের দেখবেন জীবনে ক্যান্সার হয় না,
কিন্তু এখন আজকে বলবে- যাদের লাইফস্টাইল, এখন যারা লাইফস্টাইল, হ্যাঁ। বিশেষত জেন জি যাদের বলা হয়, হ্যাঁ। তাদের লাইফস্টাইল এমনই, তাদের তো তাহলে সবারই অনাহত চক্র, মানে তাদের প্রত্যেকেরই সমস্যা হচ্ছে বা রয়েছে, এবং বলা হচ্ছে যে আগামী প্রজন্মে হয়তো প্রত্যেক ঘরে ঘরে ক্যান্সার পেশেন্ট থাকবে, সেক্ষেত্রে তাদের প্রত্যেকেরই এফেক্ট করবে বলে আপনি মনে করেন? এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের গড় আয়ু 66 ইয়ার। ভাবুন কোন লেভেলে নেমে গেছে। চায়নাতে প্রায় 90-100 বছর বাঁচে, জাপানেও। কেন 66 ইয়ার্স আমাদের গড় আয়ু হবে? গড় আয়ু ভারতবর্ষে। যদি একটু, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, একটু সচেতন হন এবং প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনাদের পরিবারে প্রত্যেকের অন্তত একজনের রেকি শিখে নেওয়াটা উচিত। শিখে নিয়ে আপনি নিজেরও যেমন ট্রিটমেন্ট করবেন, আপনি আপনার পরিবারের অন্যজনকেও ট্রিটমেন্ট দিন, দিয়ে নিজেদেরকে সুস্থ রাখুন। এবং আপনি, আমার কাছে এটাও সুবিধা আছে যে যারা একবার ক্লাস করবে না, তাদের পরবর্তী ক্ষেত্রে রিপিট ক্লাসে কোনো চার্জ লাগে না, তারা করতে পারে এবং লাইফ টাইম। এবং আপনার ধরুন প্র্যাকটিস অভাবে হয়তো এনার্জি আর পাচ্ছেন না, 2-3 মাস হয়তো গ্যাপ হয়ে গেছে, আপনি আবার প্লেসমেন্ট নিয়ে নিতে পারেন, দীক্ষা নিয়ে নিতে পারেন, আপনার আবার এনার্জি চ্যানেলাইজ হয়ে যাবে। সে বিষয়ে আসবো। হ্যাঁ। তবে যেমন আমরা কথা বলছিলাম এই চক্র, যদি একটু আমরা একটু শর্টে বলতে পারি চক্র, তাই না? আমরা পিএলআর এ ঢুকি। হ্যাঁ, এবারে এর উপরে হচ্ছে আমাদের মণিপুর চক্র। মণিপুর চক্রের আন্ডারে পাকস্থলী থাকে, আমাদের বাঁদিকে হচ্ছে প্যানক্রিয়াস থাকে, ডান দিকে লিভার থাকে। ঠিক আছে, লিভার কোনো ডিজিজ হলে সেটা মণিপুর চক্রের আন্ডারে, পাকস্থলীর কোনো প্রবলেম হলে মানে হজম শক্তি বা ওই প্যানক্রিয়াস সুগার টুগার প্রবলেম হলে সেটা মণিপুর চক্রের আন্ডারে পড়ে। কিংবা যাদের মধ্যে খুব লেজিনেস থাকে, সেটা মণিপুর চক্রের আন্ডারে। আপনি মণিপুর চক্রে হিলিং করবেন, দেখবেন আপনার নতুনত্ব প্ল্যানিং আসবে আপনার মধ্যে, আপনার অ্যাকশন নিতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তার উপরে হচ্ছে অনাহত চক্র। অনাহত চক্রের মধ্যে আমাদের হার্ট পড়ছে, ব্লাড সার্কুলেশন, মানে যাদের লো প্রেশার হাই প্রেশার হয় তাদের অনাহত চক্রে হিলিং দেওয়া হয়। হার্টের যদি কোনো প্রবলেম থাকে, করোনারি আর্টারি যদি ব্লকেজ থাকে হার্টে, এই অনাহত চক্রে করি। এবারে তার উপরে হচ্ছে বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্রের আন্ডারে আমাদের দুটো লাংস, ফুসফুস, এবং আমাদের যে থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি আছে, থাইরয়েডের সমস্যা হলে আপনি বিশুদ্ধ চক্রে হিলিং করবেন, থাইরয়েড সমস্যা প্রবলেম সলভ হয়ে যাবে। আপনার থাইরয়েডের বলে না, ডাক্তাররা বলে না যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, শুধু চেকিংয়ে মানে থাইরয়েড কারো ধরা পড়লে না ডাক্তারের পার্মানেন্ট কাস্টমার হয়ে যায়। কারণ ওর ওই মেডিসিনটা একটু এদিক ওদিক করে, পাওয়ার কম বেশি করে আর ডোজটা কম বেশি করে, আর 2-3 মাস পর পর খালি রিপোর্ট করে, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। রেকি করলে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যাদের থাইরয়েড হয়েছে, আপনারা মেডিসিন খাচ্ছেন, খান, তার সঙ্গে সঙ্গে রেকি করুন, দেখবেন একটা সময়ের পরে ওই মেডিসিনটা মাইনাস হয়ে যাচ্ছে, আপনার থাইরয়েডটা সুস্থ হয়ে যাবে। এবং পরবর্তী ক্ষেত্রে আপনি থাইরয়েডকে হিলিং করে করে সুস্থ রেখে দেবেন। ডাক্তারকে চেক আপ করান, ডাক্তার বিশেষজ্ঞ, ডাক্তারের কাছে যান, তাদেরকে ভিজিট দিন, ভিজিট দিয়ে আপনি চেক আপ করান, দেখবেন আপনি ওই T3 T4 TSH আপনি চেক করুন, করে নিয়ে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে আসুন 3 মাস পর পর। রেকি করুন, করে রিপোর্ট দেখিয়ে দিয়ে আসুন এবং ডাক্তারবাবুকে বলুন যে আমি ওষুধ খাচ্ছি না, আমি রেকি হিলিং করছি, আমার T3 T4 TSH ঠিক আছে কিনা দেখে নিন। হাইপো থাইরয়েড হোক আর হাইপার থাইরয়েডিজম হোক, যাই হোক। এবং প্রথম প্রথম ওষুধ ছাড়তে হবে না, প্রথম প্রথম আপনি মেডিসিন খান, তার সঙ্গে সঙ্গে রেকি করুন। যেদিন আপনার নিজের মনে হবে সেদিন আপনি অটোমেটিক্যালি আপনি নিজেই দেখবেন যে ছেড়ে দিচ্ছেন। ঠিক আছে, তার উপরে হচ্ছে আমাদের আজ্ঞাচক্র। আজ্ঞাচক্রের আন্ডারে হচ্ছে আমাদের 2 চোখ থাকে, আমাদের ব্রেন ফাংশন থাকে। আর তারপরে সহস্রাচক্র। সহস্রাচক্রে বলা হয় এন্ট্রি পথ, আমাদের যত গ্রহগত সমস্যা সব ওখান থেকে এন্ট্রি ঘটে। তো এই হচ্ছে 7টা চক্র। 7টা চক্রকে যদি আপনি ব্যালেন্স করেন, তাহলে আপনার লাইফে মানে সব থেকে মানে সুন্দর মুহূর্তগুলো চলে আসবে। আচ্ছা, অনেকে দেখেছি মন্দিরে যাওয়ার সময় মাথা ঢেকে যাচ্ছেন, মহিলারা তো বিশেষত। গুরুদুয়ারায় আমরা দেখেছি অনেকে যারা শিখ কমিউনিটি রয়েছে তারা মাথা ঢেকে যায়। এটা কি অনাহত চক্রের জন্য, বা এই যে উপরের চক্রটা অনাহত চক্র বললেন, কি এটা হ্যাঁ, অনাহত চক্রের জন্যই কি? সেটা আমি বলতে পারবো না, ওটা ওদের কোনো ধার্মিক কোনো বিষয় হতে পারে। এরকম কোনো ব্যাপার না। আমরা যারা রেকি করি, আমরা যখন বাইরে বেরোই, আমাদের নিজের 7টা চক্রকে সম্পূর্ণভাবে সুরক্ষার শিল্ড তৈরি করে নিই একটা।
সুরক্ষিত শিল্ডের মধ্যে একদম প্রোটেকশন শিল্ড বানিয়ে নিই এবং আমাদের অরাটাকে একদম প্রোটেকশন শিল্ড বানিয়ে নিই। আমি যেখানেই যাই না কেন, যে মুহূর্তে থাকি না কেন, যাই নেগেটিভিটি থাকুক না কেন, আমার মধ্যে 24 ঘন্টা কোনোভাবে আমার ধারে কাছে কোনো নেগেটিভ এনার্জি ঘেঁচতে পারবে না। কেউ যদি কোনো ব্ল্যাক ম্যাজিকও করে আসতে পারবে না। সেই রকমই প্রোটেকশন শিল্ড তৈরি করে দিই এবং আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে দিই। আপনি যতই নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে যান না কেন, আপনি বাসে ট্রামে সব জায়গায় উঠছেন, যে কোনো একটা নেগেটিভ লোক, হ্যাঁ, সে হয়তো খুন খারাপি করে বেড়ায় বা খুব বাজে লোক, অন্যজনকে প্রতারণা করে করে বেড়াচ্ছে, আপনি তার সংস্পর্শে যখন আসবেন, তার যে নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জি অটোমেটিক্যালি কট তৈরি হয়ে আপনার মধ্যে চলে আসে, জানেন। আমরা যারা সাধারণ মানুষ জানি না, সেই জন্য যারা সাধারণ মানুষ, যারা প্রকৃত অর্থে ভালো, তাদের লাইফে যত স্ট্রাগল আসে আর ওরা হচ্ছে খুব ভালো থাকে। মানে আপনার ভালো এনার্জি নিয়ে ও সুখ শান্তি ভোগ করছে, আর ওর খারাপ এনার্জি নিয়ে আপনি খারাপ এনার্জি ফল ভোগ করছে। সেজন্য আমরা প্রোটেকশন শিল্ড তৈরি করে নিই এবং আমরা কট কাট করে নিই। আমাদের অ্যাঞ্জেল বিদ্যাতে কট কাটিং খুব ভালোভাবে করা হয় মহামান্য আর্কাঞ্জেল মাইকেলকে দিয়ে, খুব পাওয়ারফুল। আপনি যদি কট কাটিং 1 মাস প্র্যাকটিস করেন, আপনার লাইফে এই জীবন থেকে, মানে শুরুর পর থেকে, জিরো বয়স থেকে এখনো পর্যন্ত, যদি কারোর সঙ্গে কোনো রকম অদৃশ্য কট, যে কটটা মানে ভিজিবল না, অদৃশ্য, কিন্তু অনবরত আপনার সঙ্গে তার এনার্জি লেনদেন হচ্ছে। আপনি ধরুন কাউকে হয়তো, কেউ হয়তো খুব ভালোবাসে, সে মেয়েটা হয়তো ছেড়ে দিয়ে চলে গেল, তার সঙ্গে একটা এনার্জি বন্ডিং তৈরি হয়ে যায়। আপনার পজিটিভ এনার্জি, আপনি তার কথা যত ভাববেন, আপনার পজিটিভ এনার্জি তার কাছে চলে যাচ্ছে। সে হয়তো দিল খুশভাবে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি দিনের পর দিন শুকিয়ে যাচ্ছেন, তার চিন্তায় মরে যাচ্ছে। সেই জন্য আগে আমরা কটকাট করি। আপনার কোনো একজন ব্যক্তি আপনার ভাল লাগছে না, ঠিক আছে, ভালো লাগছে না, একদম মানে খুব বাজে ব্যক্তি, মানে তার হ্যাঁ, তার সামনে এলে, সংস্পর্শে এলে আপনার মেজাজ বিগড়ে যায় এবং আপনার দিন খারাপ যায়। আপনি চাইছেন সে আপনার ধারে কাছে আসবে না এবং আপনি তার কথা চিন্তাও করতে চাইছেন না, তার সঙ্গে কটকাট করে নিন। আসবে না। আসবে না নয়, ও দূরে দূরেই থাকবে আপনার থেকে। অদ্ভুত এনার্জি, দূরে দূরেই থাকবে। এবং সে যদি আপনার কোনো পজিটিভ এনার্জি নিয়েও চলে যায়, সে এনার্জি আপনি নিজের এনার্জি নিজের কাছে নিয়ে ফেরত নিয়ে চলে আসতে পারবেন। অ্যাঞ্জেল বিদ্যা আছে আমাদের। অদ্ভুত রকমের বিদ্যা এবং হয়তো একটু অন্য ধরনেরই বিদ্যা, যেটা সচরাচর সাধারণ মানুষ ঘাটাঘাটি করেন না, চর্চা করেন না। আচ্ছা, করেন না। এবার একটু আমরা পিএলআরে আসি। পিএলআরে যে একদম যখন শুরুতে বলছিলেন যে সম্ভব একটা ট্রান্স স্টেটে নিয়ে যাওয়া হয়, কি মানে ব্যাপারটা যদি একটু বলেন আমাদের, কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে? আমরা প্রথমত একটা মেডিটেশন করি। মেডিটেশন করে, যে মেডিটেশনের মধ্য দিয়ে আমরা যেগুলো বলি, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু যে পেশেন্ট থাকে বা যে পিএলআর করতে আসে, তাকে কিন্তু সেই কমেন্টটা কিন্তু শুনতে হবে। আমি আপনাকে পিএলআরে নিয়ে যাচ্ছি, আমি কিছু মেডিটেশন করছি, মানে করাচ্ছি, কিছু কমেন্ট দিচ্ছি, সেই কমেন্টগুলো আপনি শুনছেন না, আপনি অন্যমনস্ক অন্য কিছু চিন্তা করছেন, আচ্ছা আপনি কিন্তু ট্রান্সে যেতে পারবেন না, পিএলআরও দেখতে পারবেন না, আচ্ছা। সময়টা নষ্ট হবে। সেই জন্য প্রত্যেককে বলি, আমি 1 মাসের একটা টাস্ক দিয়ে দিই, একটা মেডিটেশন করতে দিই এবং বললে সে মেডিটেশন করে, সে যদি ফাঁকি দেয় সেটা তার ব্যাপার, সে দেখতে পাবে না। যে যদি ফাঁকি মেরে আসে 1 মাস পরে, হ্যাঁ আমি দেখেছি, দেখতে পারবে না। তারপরে যখন ওই মেডিটেশনে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যথারীতি সে ট্রান্সে যেতে পারে এবং ট্রান্সে যখন আপনি যাবেন, একটা ঘুমন্ত মানুষের মতো হয়ে যাবেন। আপনার বডি ঘুমন্ত মানুষ, আপনার শরীর থেকে আপনার চেতনাকে 4th ডাইমেনশনে নিয়ে চলে যাওয়া হয় এবং আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনার চোখের সামনে আপনি কি দেখতে পারবেন? যতটুকু যা দেখা যাচ্ছে সেটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যখন হেলিকপ্টার দিয়ে যাবেন বা প্লেন দিয়ে যাবেন, সব থেকে বেশি ভিজিবল হবে না, বেশি দেখা যাবে না। এবারে ঠিক তেমনি আমাদের যে 14টা হেভেন থাকে, সেই উপরের হেভেনে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার চেতনাকে, তখন আপনি ওই জায়গা থেকে সব কিছু দেখতে পাবেন। আপনার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছু দেখতে পাবেন, আপনার সঙ্গে কি হতে যাচ্ছে। এবং সেখানে গিয়ে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে পুরো অ্যাক্সেস করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার কি কি সিচুয়েশন, আপনি কি দেখতে চাইছেন। আমাদের প্রত্যেকের একটা করে স্পিরিট গাইড থাকে, সেই স্পিরিট গাইড আপনাকে গাইড করে দেবে। সেটা কি আসলে? স্পিরিট গাইড মানে বলতে পারেন যে আমাদের উনিও এক অ্যাঞ্জেল বলতে পারেন। মানে আমাদের প্রত্যেকটা মানুষের স্পিরিট গাইড থাকে এবং ওই এক একজন স্পিরিট গাইড, যে একজন মানুষেরই একটা স্পিরিট গাইড থাকবে, সে আর অন্য কারোর হবে না সেরকম না। একজন স্পিরিট গাইড অন্যজনেরও স্পিরিট গাইড হতে পারে। আমাদের সবসময় শুভাকাঙ্ক্ষী, মানে আমাদের ভালোই চায়,
আমাদের গাইড দেয়, যার সঙ্গে মানে যার কাছে আমরা সোল কন্ট্রাক্ট করেই এসেছি এখানে, যে আমার পারপাস কি, লাইফ পারপাস কি, আমি কি করতে যাচ্ছি, কি আমার উদ্দেশ্য, এবং আমার আলটিমেট সোল পারপাস বা কি, সব কিছু কিন্তু ওনারাই ঠিক করে দেন। এবং সেই পারপাস ফুলফিল করার জন্যই আমরা এই পৃথিবীতে আসি, জন্ম নিই। ক্রেজি। আমি যতই শুনছি তত অবাক হচ্ছে। হ্যাঁ, এই যে আপনি বলছেন যে যখন সে দেখতে পাবে, তাই তো, তাকে একটা ট্রান্স স্টেটে নিয়ে গেলাম, সে দেখতে পাচ্ছে। সে কিভাবে দেখছে? আমি যেমন বসে আছি আর টেলিভিশনে কিছু দেখছি, টিভিতে কিছু দেখছি, ফোনের স্ক্রিনে কিছু দেখছি, সেই রকম ভাবে সে দেখতে পাচ্ছে যে তার পাস্ট লাইফ। আপনাকে যখন ট্রান্সে নিয়ে যাবো, আমি তো কিছু জানি না, আমি না। কিচ্ছু জানি না, কিচ্ছু দেখছি না, যা বলবেন আপনিই বলবেন। আচ্ছা, আমি একদম মানে ওই জায়গাটায় আপনি উপস্থিত হয়ে যাবেন, এবং সেটা কয়েক সেকেন্ডের মধ্যে। আপনার হাজার জীবন পিছনেও যেতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে, আবার আপনি এই লাইফের যে এন্ডিং টাইম, হয়তো আপনার মানে মৃত্যুর সময়, সেই সময়টাও চলে যেতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। উপরে আছেন তো, সব কিছু ভিজিবল, সব কিছুই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আসে। গীতায় ভগবান যখন নামটা আমি ঠিক মনে করতে পারছি না, সম্ভবত বিশ্বপিতাকে বলেছিলেন যে বিশ্বপিতামহকে বলেছিলেন যে তোমাকে আমি 100 জন্ম দেখার সুযোগ দিচ্ছি, তার সেই অবধি তুমি দেখতে পারো। উনি বলেছিলেন যে এই 100 জন্ম তো আমি এমন কোনো পাপ করিনি যেখানে আমাকে এই তীরবিদ্ধ করা হচ্ছে। উনি বললেন যে তুমি 100 জন্ম অবধি দেখতে আমি তোমাকে অনুমতি দিয়েছি। 101 জন্মে তুমি কাউকে এরকম ভাবে তীরবিদ্ধ করেছিলে বলেই আজকে তোমাকে এরকম তীরবিদ্ধ হতে হচ্ছে মহাভারতের যুদ্ধে। আপনি বলছেন যে পিএলআর এ মানুষ 1000 জন্ম অবধি দেখতে পারে। এখানে ব্যাপারটা আমি তোকে বলে রাখি, যেমন যে অ্যাস্ট্রাল বডি, মানে আমি সূক্ষ্ম বডির কথা বলছি, 2500 বছর। এই 2500 বছরে তুমি কতদিন মানে কতটা তুমি জন্মগ্রহণ করছো, মানে কটা তোমার জীবন এসছে এই পৃথিবীতে, সেটা তো তুমি জানো না, তখনই দেখতে পাবে। হ্যাঁ, তোমার যদি 100 জীবন হয় বা তার থেকেও বেশি হয়, কয়েক লক্ষ জীবন হয়, হতে পারে, সেটা দেখতে পারবে। সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে পুরোপুরি হার্ড ডিস্কের মতো থেকে গেছে। আপনাকে যখন আমি হার্ড ডিস্ক দেবো, মানে ল্যাপটপ অ্যাক্সেস করতে দেবো, হার্ড ডিস্কের মধ্যে তো অনেক কিছু থাকে। সেটা যখন আপনি অ্যাক্সেস করছেন, কোনো ছবি দেখলেন বা কোনো একটা ক্রিয়েশন দেখলেন ফটোশপের একটা সুন্দর, হ্যাঁ, তা আপনি তো জানতে পারবেন যে এটা কেউ না কেউ তো তৈরি করেছে, তাই তো? হার্ড ডিস্ক তো সে নিজে থেকে তৈরি করতে পারে না, তা আমাদের সাবকনসিয়াস মাইন্ড সে তো নিজে থেকে তৈরি করতে পারে না। তা আপনি সেই কর্মটা করেছেন বলেই সেই স্মৃতিটা সাবকনসিয়াস মাইন্ডে স্টোর আছে, এবং সেটাই আপনি দেখতে পাচ্ছেন। আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। এবার কেউ ধরুন আপনার কাছে এসে বলল যে আমি আমার 1 জন্ম আগে দেখতে চাই, কিংবা 5 জন্ম আগে আমি কি করেছিলাম তা দেখতে চাই। কেউ দেখতে পাচ্ছেন না। আমি একটা জিনিস আমি বলে দিই, কেউ যদি পিএলআর এ চলে যায়, সে ওই লাইফে তার যে স্পিরিট গাইড থাকে, স্পিরিট গাইড সাধারণত হেল্প করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কারণ থাকতে হবে। আমি সবাইকে পিএলআর এ নিয়ে যাই না। মানে অকারণে যদি কেউ আপনার কাছে এসে দেখে বলে যে না আমি একটু দেখতে চাইছি, একটু কৌতূহল বশত, যে দেখতে পাবে না। সেটা ওই গ্রুপে যখন নিয়ে যাই, তখন গ্রুপে দেখুন, মানে ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো সেখানে সলভ হবে না। সবাই একসঙ্গে 50-100 জন পিএলআর এ যাচ্ছে। আচ্ছা। কমন প্রবলেমগুলো সে তার একটুখানি মানে শখ আহ্লাদ পূরণ করার জন্য দেখে এলো, এক্সপ্লোর করে এলো, ঠিক আছে, সেটা হতে পারে। এবারে যখন নির্দিষ্ট প্রবলেমের জন্য যখন আপনি পিএলআর করাতে আসবেন আমার কাছে, ওই প্রবলেমের যে রুট কজ, সেই রুট কজের কাছে আমরা স্পিরিট গাইডকে বলি ওই কারণটার কাছে নিয়ে যেতে। সেটা 3 জীবন আগে হতে পারে, একটা লাইফ আগে হতে পারে, বা 1000টা জীবন আগে হতে পারে। স্পিরিট গাইড সেটা জানে। স্পিরিট গাইড একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ওই জায়গায় নিয়ে গিয়ে উপস্থিত হয়ে যাবে, এবং আপনি দেখতে পারবেন এই কাজটা সম্পূর্ণ স্পিরিট গাইড করছে। স্পিরিট গাইড করছেন, আর উনিই আমাদের দেখাবেন, এবং থ্রু ওনার আপনি সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে পারবেন আপনার পাস্ট লাইফ। আচ্ছা, বলা হয় যে এই জীবনে আমরা যাদের ফ্যামিলি মেম্বার হিসেবে পেয়েছি, তারা আমাদের কোনো না কোনোভাবে আমাদের সাথে আগের জন্মেও যুক্ত ছিল, কিংবা তার আগের জন্মেও যুক্ত থাকতে পারেন। কিভাবে হবে এটা? মানে এই জন্মে আমার যে বাবা মা, যারা বাবা মা, তারাও কি আগের জন্মেও বাবা মা ছিল? এইখানটা আমি একটুখানি বলে নিই। আমাদের হচ্ছে যখন এখানে হচ্ছে ওই লাইফ বিটুইন লাইফ, মানে এলভিএল এর কথাই চলে আসে। আচ্ছা। তো এই জায়গাটা আপনি যখন পাস্ট লাইফে, মানে কেউ যখন পাস্ট লাইফে মারা যায়, মারা যাওয়ার পরের যখন জন্ম নেয়, তার যে ট্রানজিশন যে পিরিয়ডটা, ওই পিরিয়ডটা
এদের একটা মানে কর্মের উপরে একটা ঐচ্ছিক শক্তি থাকে, মানে নিজের একটা পছন্দ অপছন্দের ব্যাপারটা থাকে, ঠিক আচ্ছা। আছে? কিন্তু এখানে এটা কিন্তু সবাইয়ের জন্য না। যারা পাপী, যারা প্রতারক বা যারা শয়তান ব্যক্তি, মানে এই পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য তারা ফুলফিল করেনি, তাদের যখন মৃত্যু হয়েছে তাদের সেই অপশানটা থাকে না। কিন্তু যারা তাদের লাইফ পারপাসটাকে ঠিকঠাক মতো তারা ফুলফিল করেছে, তাদের কিন্তু সেই এটা থাকে, মানে চয়েসটা থাকে যে পরবর্তী জীবন আপনি কোন জায়গায় যাবেন, কোন পিতামাতাকে আপনি পিতামাতা হিসাবে পেতে চাইছেন, কোন পরিবার আপনার সব থেকে পছন্দ, ইউনিভার্স আপনাকে সেটা দেবে। কিন্তু যারা মানে মিডিল শ্রেণীর বা যারা একদম একদম লোয়ার ক্লাস, মানে যারা মানে ফুলফিল করতে পারেনি, শয়তান গোছের লোক, এই সমাজে খুন খারাপি বদমাইশি রাহাজানি মানে প্রতারণা, হুম। হ্যাঁ, ঠক জুচ্চুরি সব কিছু করে গেছে, তাদের সেই সুযোগটা থাকে না। তাদের সকল সে কীট পতঙ্গ হয়ে জন্মাবে নর্দমার, না জলজ প্রাণী হয়ে সে জন্মাবে, সেটা নির্ভর করে ওই যে আমরা যেটা জানি যমরাজ, তিনি ঠিক করবেন, বা আমাদের স্পিরিট গাইড ঠিক করবেন। তাহলে এই যে আমরা বা যারা একটু উচ্চ, আমি যদি বলি আত্মা দিয়ে যদি আমি কথা বলি, যে আত্মা যখন ওই ট্রান্স স্টেটে রয়েছে, যখন এক জন্মে মৃত্যু হয়েছে কোনো এক তার দেহ থেকে তিনি বেরিয়ে গিয়েছেন বা আত্মা বেরিয়েছে, ওই ট্রানজিশন পিরিয়ডেই আত্মা ঠিক করে নেয় বা আত্মা চুজ করে নেয়, যদি সেই তার কর্ম ঠিকঠাক থাকে। থাকে, ভালো থাকে, আমি কোন পরিবারে যেতে চাই। একদম, তার অপশন থাকে। যেমন দেখুন, এখন মুকেশ আম্বানিকে যদি ও কোথাও বিশ্বের যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে, সেখানে গিয়ে ঘুরতে যেতে গেলে ও 7 স্টার হোটেলে থাকবে কি পুরো হোটেলটাও ভাড়া করে নিতে পারে, ওর সেটা তার চয়েস choice, থাকে, ওর একদম, চয়েস থাকে। একদম। আমরা গেলে কি করব, সস্তার হোটেল খুঁজবো, কারণ কি আমার পকেটের জোর নেই, হুম, তাই তো? আমাদের পকেটের জোর নেই মানে আমাদের ক্ষমতা নেই। হুম। ঠিক তেমনি ওই জায়গাটা ক্ষমতা হচ্ছে আপনার কর্ম। আপনার যদি ভালো কর্ম নিয়ে আপনি যদি থাকেন, তাহলে ওই জায়গাটা আপনার চয়েস থাকবে। আর যদি খারাপ কর্ম নিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, সেই জায়গাটা আপনার কোনো চয়েস থাকবে না। ভালো কর্ম আর খারাপ কর্ম বলতে তো অনেকে অনেক কিছু বোঝে। হ্যাঁ। যদি এখন এই প্রশ্নটা আমি বৈষ্ণবদের করি, তারা বলবেন যে মাছ মাংস খাওয়া যাবে না, সেখানে প্রাণী হত্যা হচ্ছে। যদি এই প্রশ্নটা ঠিক যারা মাছ মাংস খাচ্ছেন তাদের করি, তারা বলবেন যে না, ভেজিটেবল খাওয়া যাবে না, তাদেরও প্রাণ রয়েছে। কিভাবে ব্যাখ্যা করেন আপনারা পিএলআর এ? আমি একটা জিনিস বলি, আহ, ছাগল কি করে জল খায়? চুমু দিয়ে। গরু চুমু দিয়ে। হরিণ চুমু দিয়ে, তাই তো? আর সিংহ কি করে খায়? জিভ দিয়ে না? হুম, মাংসাশী প্রাণী। হুম। বাঘ জিভ দিয়ে খায়। মানুষ কি করে খায়? জিভ দিয়ে। না। তাহলে মানুষ কি তৃণভোজী না মাংসাশী? ভগবান কি করে পাঠিয়েছে? ভগবান আপনাকে তৃণভোজী করে পাঠিয়েছে। কেন খাচ্ছেন? ভগবানের পারমিশন আছে? কে পারমিশন দিয়েছে? আপনাকে যেটা পারমিশন দিয়েছে সেটা আপনি অ্যাক্সেস করুন, সেটা আপনি খান। আপনার স্টমাকটা ভগবান ইউনিভার্স বানিয়েছে তৃণভোজী করে। সমস্ত পৃথিবী বিশ্বের সমস্ত তৃণভোজী প্রাণী হচ্ছে চুমু দিয়ে জল খায়, জল পান করে। আর সমস্ত মাংসাশী প্রাণী, কুকুর পর্যন্ত দেখবেন জিভ দিয়ে জল খায়। যত মাংসাশী প্রাণী আছে সব জিভ দিয়ে জল খায়, জল পান করে। ওদের স্টোমাকটা সেইভাবেই তৈরি। তো ওকে ওটা খাওয়ার জন্য পারমিশন দিয়েছে। যেটা আপনাকে পারমিশন দেয়নি সেটা যদি আপনি করেন, অন্যজনের জীবকে হত্যা করে আপনি যদি নিজের স্বাদাস্বাদন করেন, তো সেটা তো আপনার মহা পাপ হবে। আমি যদি বলি আপনার মাংস খাওয়ার ইচ্ছা করছে, আপনি হাতের আঙুলটা কেটে নিয়ে মাংস খান না, খাবেন? একটুখানি হাতে কেটে গেলে আপনার উহা করেন, একটা প্রাণীকে আপনি গলা কেটে দিচ্ছেন, দেখে নিচ্ছেন। এই চেতনাটা মানুষের মধ্যে যেদিন আসবে না, সেদিন মানুষ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে তো মহাভারতের যুদ্ধ তাহলে হতো না, কিংবা মানুষ সাধারণভাবে কোথাও যাচ্ছে, গায়ে মশা বসেছে, খুব একটা বেসিক প্রশ্ন, মেরে দিচ্ছে, সেটাতেও কি এরকম কর্মটা আমাদের এফেক্ট সে তো করছে? আপনাকে ক্ষতি করছে, সে তো আপনাকে ক্ষতি করছে। কিন্তু যার মাংস খাচ্ছেন সে আপনাকে কি ক্ষতি করেছিল? পুকুরের মাছটা, যে ছাগলের মাংসটা কিনে নিয়ে আসেন সে আপনাকে কি ক্ষতি করেছিল? যে মুরগিটা কিনে আনে সে আপনাকে কি ক্ষতি করেছিল? এই এই যে আমি তার ক্ষতি করে দিলাম, সে আবার রিটার্ন ব্যাক করে এসে আমারই কোনো ফ্যামিলি মেম্বার হয়ে জন্মাবে, এরকম কি? পাপ, খুব পাপ। জীব হত্যার পাপে কিন্তু পড়ে যাচ্ছে। সেই জন্য মাছ মাংস যারা খায়, এই দিকটা একটুখানি ভেবে দেখবেন। আমরা কিন্তু মাংসাশী প্রাণী নই। যারা যারা পিএলআর করছেন তারা কেউ ননভেজ খান না? না, খেতে পারেন, ওখানে কোনো বাধা নিষেধ নেই। আমাদের রেকিতেও কোনো বাধা নিষেধ নেই।
আপনার যেটা খুশি আপনি খেতে পারেন, এটা আমার পার্সোনাল মত, আমি খাই না। আপনি খান না? সেটা আমার পার্সোনাল মত, কারণ ভগবান আমাকে বানিয়েছে তৃণভোজী করে, শরীরকে কেন আমি ইয়ে দেবো। আচ্ছা, আপনার আপনার পিএলআর জীবনে এমন কোনো ঘটনা যেখানে দেখেছেন যে কেউ কারোর সাথে শত্রুতা করেছে, তিনি আপনার কাছে এসে বলছেন যে দা দেখুন তো এই এই ভদ্রলোকটি, এই ভদ্রমহিলাটি আমাদের কেন এত বিরক্ত করছে, আমি জানতে চাইছি কি ঘটনা, আমার পাস্ট লাইফের কোনো কারণের জন্য হচ্ছে কিনা, দেখেছেন যে আগের জন্মে আহ, উনিও তাকে এরকম ভাবে আঘাত করেছেন, যেমনটা আমরা বলছিলাম, এরকম কোনো ঘটনা আপনার এরকম আমি নাম নিচ্ছি না, এরকমই একজন আছে, যার মানে ওটা আকাশি রেকর্ড দেখা হয়েছিল, পিএলআর করা হয়নি। ঠিক আছে, কারণ সে মানুষটা এতটাই নেগেটিভ, সে করা হয়নি। তার জমি কেনার জন্য টাকা দিয়েছিল, জমি তো দেয়নি, আর টাকাও ফেরত দেয়নি। সেটা দেখার জন্য একটা উকিলকে রাখা হয়েছিল, সে উকিলও 19 লক্ষ টাকা মেরে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা। দেয়নি। তা ওর যখন আকাশি রেকর্ড এডিট করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ওই যে ব্যক্তি, হ্যাঁ, সে ব্যক্তির থেকে এর কর্ম খারাপ ছিল, সেই জন্য। এবারে এখানে তাহলে প্রশ্নটা কি, এখানে তাহলে ও কি টাকা পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। ওটাকে হিল করলে ও নিজের টাকা ফেরত পেয়ে যাবে। অদ্ভুত বিষয়। আহ, খুব সাধারণভাবে যে প্রশ্নটা মাথায় আসে, আমি জানি না, আহ, এই এত যে অন্যায় হচ্ছে, ধরুন এই যে আরজি কর কাণ্ডের সময় ঘটনাটি ঘটলো, কিংবা বারুইপুর কাণ্ডের সময় ঘটনাটি ঘটলো, এক্ষেত্রে যারা যারা দোষী, তাদের সাথে কি ওই ভিকটিমের কোনো পাস্ট লাইফ যোগ আছে বলেই ওই ঘটনাটা তার সাথে ঘটছে? খুব ভালো প্রশ্ন করেছেন কিন্তু, হুম। খুব মারাত্মক এবং ভালো হুম। প্রশ্ন। হুম। এখানে আমি বলে রাখি, হ্যাঁ, এখানে অনেক কিছু বিতর্ক চলে আসতে পারে। পাস্ট লাইফ কর্ম তো একটা থাকেই। হুম। হ্যাঁ, পাস্ট লাইফ কোনো ঘটনা না থাকলে আমাদের, আপনি জানেন যে এনার্জি কোনোদিন ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না, ট্রান্সফার হয়, তাই তো? অ্যাবসলিউটলি। আজকের যে ওই যে ধর্ষককে যে গুলি করে মারা হলো, ও বদমাস কোয়ালিটি ছিল, বদমাস মাইন্ডেড ছিল, তো ওর যে এনার্জি, সে এনার্জি কি নষ্ট হয়েছে? হয়নি, ওর দেহটা নষ্ট হয়েছে। মানে ও পরবর্তী ক্ষেত্রে যখন ও নরকের যন্ত্রণা ভোগ করবে উপরে গিয়ে, আচ্ছা। নরকের যন্ত্রণা ভোগ করতে ওর করতেই হবে, কারণ ওর কর্মফল ওকে ভোগ করতেই হবে। পরবর্তী ও কীট হয়ে জন্ম নেবে, কী হয়ে জন্ম নেবে, সেটা উপরওয়ালা ঠিক করবে। কিন্তু ওর যদি যদি আমি ধরে নিলাম মানুষ হয়েই জন্ম নিল, ওর কিন্তু মনোবৃত্তি চেঞ্জ হবে না, ও একই ক্যাটাগরিরই থাকবে, যতক্ষণ না ও নিজেকে নিজে চেঞ্জ করছে। এবার নিজেকে নিজে চেঞ্জ কি করে করবে? যখন কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে সংস্পর্শে আসবে, সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে আসবে, নিজের মনের মধ্যে একটা চেতনা আসবে, তখনই আস্তে আস্তে চেঞ্জ হবে। নাহলে এই চক্রাগারে ও ঘুরতেই থাকবে। কিন্তু প্রশ্নটা ছিল যে আসলে কি ছিল যে ওই ওই ধরুন এক্ষেত্রে ভিকটিম একজন, পাঁচজন হচ্ছেন যারা এরকম ঘটনাটি হতে পারে ঘটিয়েছেন, তাহলে আগের জন্মে ওই ভিকটিম এই পাঁচজনকে হয়তো কোনো ক্ষতি কোনো করছিল, ক্ষতি করেছে বলেই এই জন্মে এরকম ভাবে। এই জন্মে হয়ে গেছে, হতে পারে। আমি তো দেখিনি ফার্স্ট লাইফ, কিন্তু ওদের হতে পারে। কোনো না কোনো ঘটনা না ঘটলে লাইফে কারোর সঙ্গে কোনো কিছুই ঘটে না, গাছের পাতাই নড়ে না, ভগবান না চাইলে গাছের পাতাও নড়ে না। হ্যাঁ, পাস্ট লাইফের মানে আপনার এই যে আমরা প্রত্যেকে কর্মফল ভোগ করছি। আমি প্রথমেই শুরুতেই আমি বলে দিয়েছিলাম না যে আমরা সোল কন্টাক্টে আসি, আমাদের একটা মানে কাজ দেওয়া হয়, আমাদের একটা মানে কি কি করতে পারি, কি কি করব, হ্যাঁ, তার একটা পুরো জানিয়ে দেওয়া হয়। ওখানে আমাদের যে স্পিরিট গাইড থাকে, আমাদের পারপাসটা কি, কি উদ্দেশ্য নিয়ে আমি এই লাইফে আসছি, সেই পারপাস ফুলফিল করতেই আপনাকে মানে পাঠানো হয়েছে। মানে এই যে আমি আর আমি বসে এখানে কথা বলছি, আলোচনা হচ্ছে, দর্শকরা Connection ছিল। দেখছেন, ছিল বলেই আজকে আমরা সামনাসামনি আসতে পেরেছি। তাহলে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা যাদের বিয়ে হচ্ছে, যাদের মধ্যে ঝামেলা হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে, আবার মিলন হচ্ছে, এই ব্যাপারটাও কি তার মানে আগের জন্ম থেকে, Yes. কর্মফলের থেকে? পাস্ট লাইফ, পাস্ট লাইফ। আমি একটা ছোট্ট ঘটনা বলে দিই। একজন আমাকে যে পিএলআর করতে এসেছিলেন, সে একটা মেয়েকে প্রচুর ভালোবাসতো, প্রচণ্ড ভালোবাসতো, হ্যাঁ, কিন্তু সেই মেয়েটা ওকে ছেড়ে দিয়ে চলে যায়। পরবর্তী ক্ষেত্রে ও যাকে বিয়ে করেছিল, দেখা গেছে যে ওর সোলমেট, আলটিমেট সোলমেট। আচ্ছা। এই কারণে বলছি, কারণ ওর প্রায় 10টা লাইফ ধরে ওই মেয়েটাই, মানে এখন যে বর্তমান স্ত্রী, ওর স্ত্রী হিসাবেই আসছে। আচ্ছা, এরকম হয়? হ্যাঁ,
মানে স্ত্রী এবং এর স্বামী। কিন্তু ওর ক্ষেত্রে তাহলে সম্পর্কটা কি করে তৈরি হয়ে গেল? ও ঠিক এক লাইফ আগে, একটা জীবন আগে ওর কি হয়েছে, ওই মেয়েটা ওর বাড়িতে কাজ করতো, ওর সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছিল, এবং সে ভালোবাসার সম্পর্কটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছিল, এবং ও কমিটমেন্ট করেছিল আমি তোমাকে বিয়ে করব। কিন্তু সমাজের ভয়ে ও তাকে বিয়ে করেনি, রিলেশন করে নিয়ে ওকে ছেড়ে দিয়েছিল। সেই প্রতিশোধ ও এই লাইফে নিয়েছে। এই লাইফে এসে মেয়েটা কিন্তু খুব ভদ্র মেয়ে, খুব ভদ্র মেয়ে, এবং ওর সঙ্গে রিলেশন তৈরি করছে এবং সম্পর্ক খুব ভালোভাবে কেটেছে। এই নয় যে শুধু ঝগড়াঝাটি করে কেটেছে, খুব ভালোভাবে কেটেছে। ওর কেরিয়ার তৈরি হয়নি বলে ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। প্রতিশোধ মানে প্রতিশোধ হবেই, এবং যতক্ষণ না অবধি আপনি বলছেন যে ব্যালেন্স আউট হবে ততক্ষণ এগুলো চলতেই চলবে। তাহলে এই যারা মুনি ঋষি যারা হচ্ছেন, যারা বৈষ্ণব হচ্ছেন, তাদের কি মানে আর কোনো কর্মা বাকি নেই? এখানে আমি তোমাকে বলে রাখি, একজন বৈষ্ণব আমার কাছে পিএলআর করিয়েছিলেন। দেখা যাচ্ছে সে গত লাইফে সে সাংসারিক জীবন করেছে, পালন করে এসছে। তো এই লাইফে হঠাৎ মাত্র বৈষ্ণব হয়ে গেল কি করে? ওই লাইফে সাংসারিক জীবন পালন করতে করতেও হরি কীর্তন করতো, হরিনাম করতো, সৎসঙ্গে যেত। তার একটা মনের মধ্যে বাসনা ছিল যে আমি এরকমই হলেই মনে হয় ভালো ছিল, সংসার না করলে ভালো হতো। আচ্ছা, এই লাইফে হয়ে গেছে, ওই জন্মে যে মনের ইচ্ছাটা সেটা এই এই জন্মে জীবনে পালন হয়ে গেছে। এবারে এই জীবনে যে ও সাধু সন্ত হয়েছে বা মনীষী হয়েছে, এই পরের জীবনেও আবারও সাধু হয়ে জন্মাবে বা বৈষ্ণব হয়ে জন্মাবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই যে বললেন ওর যে কারণ ওর মনে আবার যদি পুনরায় ওই সংসার নামক ওই জিনিস নিয়ে আবার যদি মনে প্রশ্ন আসে, আবার যদি ইচ্ছা জাগে, ভগবান বলবে তথাস্তু, আবার সামনের জীবন আবার ওই সংসারের জালে তোমাকে ফাঁসতে হবে। একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি, আকাশিক রেকর্ড যেটা নিয়ে বলছিলেন, একটু ছোট করে বলি যদি একটু আমরা জানতে পারি। আকাশের রেকর্ডটা হচ্ছে যারা পিএলআরে যেতে পারে না, অনেক সময় তো ট্রান্সফার নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ তাদের মানসিক অবস্থা সেই পরিস্থিতিতে থাকে না। তো তখন কি হয়, আকাশিক যারা রিডার থাকেন ওরা বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে তার পাস্ট লাইফ বা তার ভবিষ্যৎ ফিউচার লাইফ সব কিছু দেখতে পারে, অ্যাক্সেস করতে পারে। অবশ্যই যার ফিউচার লাইফ এবং পাস্ট লাইফ দেখছে তার পারমিশন দরকার, তার পারমিশন নিতে হয়। আকাশেরই একজন মাস্টার থাকেন, তিনি হচ্ছে আমাদের যে পাস্ট লাইফের যে বই সেটা রিড করার পারমিশন দেয়। আচ্ছা, সেখান থেকে আপনি আপনার পাস্ট লাইফে যতগুলো জীবন পার হয়ে এসছেন, সে যাই হোক না কেন, জলজ প্রাণী হোক, উদ্ভিদ হোক, কোনো প্রাণী হোক, কীট হোক, সব কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটা সম্ভব হয়? সম্ভব। আচ্ছা, প্রথম এই যে উদ্ভিদ, যেরকম বললেন উদ্ভিদ একজন জীবন, সেই জীবনটাকেও আমি কি করে ব্যাখ্যা করবো যে এই জীবনের পর আমার মানব জন্ম হচ্ছে? আমি তো কোনো কর্ম করতে পারছি না, আমি তো সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়। আকাশিক রেকর্ড সেটা কিভাবে বলছে? ওটা পরপর পরপর দেখা যায়। ওটা ওখানে আপনি যে গত জীবনে যে উদ্ভিদ রূপে ছিলেন, কি জলজ প্রাণী কোনো মাছ হিসাবে ছিলেন, কি হিসাবে ছিলেন, আপনার কোন জীবনে আপনার মুক্তি হবে সেটা আপনার কর্মার উপরে নির্ভর করবে। এই যারা এখন খারাপ কর্মা করছে, হতে পারে তার ভবিষ্যতে মানে আগামীর যে জীবন, পরবর্তী যে জীবন লাইফটা আসবে, সেই লাইফটা তো ওর নিজের কোনো চয়েস থাকবে না। তখন তো সম্পূর্ণভাবে ওখান থেকে যিনি আছেন, বসে আছেন, তিনি ঠিক করবেন যে ওর কোন জায়গায় ওকে জীবন দেওয়া যাবে, সেই অনুযায়ী ও সেই জীবনটা লাভ করবে। মানে পুরোটাই কর্মার উপর পুরোটা এমনি আমাদের শাস্ত্রেই বলে 84 লক্ষ কোটি জনি জন্ম নিয়ে তারপরেই হচ্ছে মানব জীবন পায়। ঠিক আছে, তো সেই রকমই ভাবে তার কর্ম অনুযায়ী তার পরবর্তী জীবন ঠিক হবে, সে কি করবে না করবে, কোথায় যাবে না যাবে। অবশ্যই কর্মা করে যেতে হবে, এবং কর্মই জীবন। কর্মই জীবন, বিবেকানন্দ বলে গিয়েছেন কর্মই জীবন। শুধু কর্মই জীবন না, এখানে আরেকটা জিনিস বলে রাখি, যারা কিন্তু খুন করে টাকার বিনিময়ে, তাদের কিন্তু ওটা কর্ম, তারাও কিন্তু কর্ম করছে। ধর্মযুক্ত কর্ম, সেটাই হচ্ছে আসল কর্ম। এই বিষয় নিয়ে আমরা আশা করি আপনাকে আবারও পাবো, এবং জানাবেন কেমন লাগলো। আমি জানি না কেমন এনজয় করেছেন মানে আলোচনা করে, একটা আনন্দ আলোচনা যাতে বলা যায়, এত ইনফরমেশন আমাদের দিয়েছেন, অনেক ধন্যবাদ। যারা কর্ম করছেন তোমাকেও থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। কোনো ব্যাপার নয়, আমরা আশা করি আমি আবারও আপনাকে পাবো। কর্ম করে যেতে হবে, কর্ম আপনাকেও করে যেতে হবে যেমন আপনি করছেন, এবং পাশাপাশি আপনাকে এই সাবস্ক্রাইব চ্যানেলটাও, সাবস্ক্রাইব মানে বাটনটাও ক্লিক করতে হবে,
আমাদের আই উইটনেসের সঙ্গে থাকতে হবে, অবশ্যই মোহনচাঁদ বাবুরও সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রত্যেকের উদ্দেশ্যে আপনাদের বলছি, আপনারা যদি সম্ভব হয় প্রত্যেকে অন্তত পরিবারের একজন হলেও অন্তত রেকি শিখুন। রেকি শিখে নিজের সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সকলকে আপনি সেই রেকি এনার্জি দিয়ে সুস্থ রাখতে পারবেন এবং সমাজেরও আপনি যে কোনো মানুষকে হিলিং করে তাদেরকেও সুস্থ রাখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে এই ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাকে যদি পারেন শেয়ার করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।